আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই বড় একটা অধ্যায়ের র‍্যাপিড রিভিউ করব, সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। আর এতদিন পর্যন্ত আমি যতগুলো র‍্যাপিড রিভিউ করছি তার মাঝখানে সবচেয়ে বড় হচ্ছে আজকে এটা জ্যামিতিক আলোকবিজ্ঞানের স্লাইড সংখ্যা সবচেয়ে বেশি। এবং এতদিনের কোনো র‍্যাপিড রিভিউ আমি কোনো অ্যানিমেশন অ্যাড করিনি, বাট আজকে ক্লাসে অ্যানিমেশন অ্যাড করছি। এর কারণটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলো অ্যানিমেটেড ভাবে দেখলে তোমার বোঝার সুবিধা হয় অনেক বেশি, কনসেপ্টটা মাথায় অনেকদিন যাবত থাকে। সো ওইভাবে আমরা আজকে ক্লাসটা গুছাইছি। তুমি যদি এই অধ্যায়টা আগে নাও পড়ে থাকো, ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষে তোমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমার যদি এমন হয় যে পড়ছো আগে বাট কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, ডাউট আছে, তুমি আজকের ক্লাসটা দেখো, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের পড়া হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বাট গোছানো নেই অধ্যায়টা, অনেক অগোছালো একটা অধ্যায়, মাঝে মধ্যে মনে হয় কিভাবে কিভাবে গেছে। তো তুমি হচ্ছে এই ক্লাসটা 2x এ দেখো, রিভিশনের জন্য দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর নোটটা হচ্ছে পড়ো, কারণ আমি নোটে হচ্ছে বেশ ভালো এফোর্ট দিছি যেন সুন্দর মতো গোছানো যায়। নোটে দেখবা পেজ অনেকগুলো আছে, বাট কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস তোমার ধরো পড়তে 15 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জায়গায় হচ্ছে একবার যদি ক্লাসটা দেখে ফেলো 15 মিনিট লাগবে সর্বোচ্চ রিভিশন দিতে। ওকে, সো কোনো কিছু স্কিপ নাই এখানে, ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা জিনিস পড়ানো হয়েছে যেন তুমি বইয়ে গেলে বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট তোমার জন্য বোঝা সহজ হয়। ওকে, সো আমরা আমাদের সবচেয়ে বড় র‍্যাপিড রিভিউ এটা শুরু করতেছি আজকে, জ্যামিতিক আলোকবিজ্ঞান। কেননা আমাদের র‍্যাপিড রিভিউ ইউজুয়ালি 40 মিনিটের মাঝখানে শেষ হয়ে যায়। এর মাঝখানে চুম্বকটা 1 ঘন্টা 40 মিনিট ছিল বড় অধ্যায়, ঠিক একইভাবে এই জ্যামিতিক আলোকবিজ্ঞানটা বড় হতে যাচ্ছে, বাট আমরা সুন্দরভাবে আশা করি শেষ করবো, তোমাদের কোনো ডাউট থাকবে না। ওকে, সো আমরা শুরু করি হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান, খুবই পেইনফুল চ্যাপ্টার, বাট একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় যেভাবে বলি সেভাবে পড়বা। সো শুরু করি হচ্ছে আলোর খেলা। এখানে হচ্ছে যেখান থেকে হচ্ছে প্রশ্ন বেশি আসে একটু তোমাদের বলে দিই, পড়ার মাঝখানে বলে দিব, সমস্যা নেই। লেন্স থেকে হচ্ছে মেইনলি লেন্সের সমীকরণ, লেন্সে কোথায় কোথায় বিম্ব তৈরি হয়, যে কোন কোন জায়গায়, আর হচ্ছে লেন্সের ক্ষমতা, এই জায়গা থেকে ম্যাথ আসে। আরেকটা জায়গা থেকে ম্যাথ আসে প্রতিসরাঙ্ক। এছাড়া হচ্ছে সংজ্ঞা রিলেটেড কিছু জায়গা আসে আমরা পড়বো। বিচ্যুতি বিচ্ছুরণ, লাইক কোন তরঙ্গ দৈর্ঘ্যে বিচ্যুতি বেশি, কোন তরঙ্গ দৈর্ঘ্যে বিচ্যুতি কম, এই টাইপের প্রশ্ন আসে। এছাড়া হচ্ছে আমরা বলি যে অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্রের মাঝখানে যে এদের বিম্বের বৈশিষ্ট্য, অভিনেত্র, অভিলক্ষ, এরা কি টাইপের থাকে, এটা বৈশিষ্ট্যগুলো আসে। আর আরেকটা জায়গা আসে, সেটা হচ্ছে দূরবীক্ষণের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ, লাইক কোনটা প্রতিফলক দূরবীক্ষণ, কোনটা প্রতিসারক দূরবীক্ষণ। এছাড়া আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র রিলেটেড কিছু জায়গা আছে, বৈশিষ্ট্য আছে, প্রিজম রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে। আমরা যখন আস্তে আস্তে আসবো কোনো সমস্যা নাই, আস্তে আস্তে দেখবো। পরে চলে আসে হচ্ছে কি আমাদের জানি আমরা মাইন্ড ম্যাপ, অর্থাৎ এটা তোমার অ্যাক্টিভ রিকলের জন্য, এবং আমরা আমাদের অধ্যায়টা হচ্ছে এই সিকোয়েন্সে আগাবো, এবং তুমি যখন রিভিশন দিবা সেটা কি, এটা তোমার জন্য মাইন্ড ম্যাপ, চিন্তা করবা যাচ্ছে ভাই প্রতিফলন প্রতিসরণ সূত্রে কি কি পড়াইছিল, সো এইভাবে আসলে রিকল দিবা। ওকে, সো আমরা এই অধ্যায় শুরুতে জানতে পারি যে আলোক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অধ্যায় 6, একটা অধ্যায় 7, মানে একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, একটা ভৌত আলোক বিজ্ঞান, দ্যাটস ইট। এরপরেই চলে আসে হচ্ছে এই অধ্যায়ের মেইন কথা, সেটা হচ্ছে ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি বোঝার আগে আমি তোমাকে বলি যে এই ব্যক্তির নাম হচ্ছে আলো। একজন বলতেছে হেল্প করো আমাকে। এখন ওর কাছে 3টা রাস্তায় যাওয়া, মানে 3টা পথে গিয়ে সে তাকে বাঁচাতে পারবে। একটা হচ্ছে 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ যেটা একটু বড়, 3 নাম্বারটা আরো বড়। এখন এই ব্যক্তি যার নাম আলো, সে কোন পথে যাবে? সে সবচেয়ে ক্ষুদ্রতম পথে যাবে, তাই না? সবচেয়ে ছোট পথে যাবে। আর এই পথে গেলে কি সবচেয়ে কম সময় লাগবে, আর কম সময় গেলেই তাকে বাঁচানো যাবে। সেম ভাবে এই ব্যক্তি আলো যে কাজ করে, আমাদের তরঙ্গ আলো একই কাজ করে। আলো কি করে? আলো সবচেয়ে ক্ষুদ্রতম পথে যাওয়ার চেষ্টা করে, এবং ক্ষুদ্রতম পথে গেলে তার কি হয়? ক্ষুদ্রতম সময় লাগে। এটাই হচ্ছে ফার্মাটের নীতি। ওকে, সো ফার্মাটের নীতি এইটা। ফার্মাটের নীতি আমরা দুইটা জায়গায় দেখতে পাই, একটা হচ্ছে সমতল দর্পণ, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের আয়না, সেই দর্পণের ক্ষেত্রে ফার্মাটের নীতি আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে কোনটা? আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ, অর্থাৎ একটু বাঁকানো দর্পণ আমরা পড়বো। সো দেখো এখানে যদি মোমবাতি রাখি, এর প্রতিবিম্বটা এখানে তৈরি হয়। সো এই যে গোলীয় দর্পণ, এই সকল জায়গায় এই ফার্মাটের নীতিটা কিভাবে কাজ করে, সেম ভাবে কাজ করে, বাট একটু ছোট ডিফারেন্স আছে, এই জন্য আমি পড়াচ্ছি। তো সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়? আলো ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, সময় লাগবে ন্যূনতম। আচ্ছা, গোলীয় দর্পণের ক্ষেত্রেও সেম, ক্ষুদ্রতম সময় লাগবে, মানে পথে যাবে, আর হচ্ছে কি সময়টা লাগবে হচ্ছে ন্যূনতম। একটা এক্সেপশন আছে জাস্ট, গোলীয় দর্পণের মাঝে মাঝে সে হচ্ছে দীর্ঘতম পথেও যেতে পারে, অর্থাৎ আলো মাঝে মধ্যে তার ক্ষুদ্রতম পথে যাওয়ার কথা, বাট মাঝে মধ্যে দেখা যায় সে দীর্ঘতম পথেও যাচ্ছে। ওকে, সো গোলীয় দর্পণ এটা একটা এক্সেপশন, যে ক্ষুদ্রতম বা দীর্ঘতম যে কোনো পথেই যেতে পারে গোলীয় দর্পণে, কিন্তু যে পথেই যাক তার সময়টা কিন্তু ন্যূনতমই লাগবে। অর্থাৎ সে যদি দীর্ঘতম পথেও যায় তার সময়টা ন্যূনতমই লাগবে, সে ক্ষুদ্রতম পথেও গেলে সময়টা ন্যূনতমই লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বাট তোমার মেইন বেসিকটা মাথায় রাখতে হবে কি, ফার্মাটের নীতি মানে হচ্ছে কি, আলো সবসময় ক্ষুদ্রতম পথে যায়। তোমাকে যদি একদম ডিটেইলে বলে যে গোলীয় দর্পণের কথা বলো, তখন বলবা যে হ্যাঁ, ক্ষুদ্রতম বা দীর্ঘতম দুইটার যে কোনো একটা যেতে পারে, বাট সময় লাগবে সবসময় ন্যূনতম। ওকে, সো এই হচ্ছে আমাদের ফার্মাটের নীতি, ক্ষুদ্রতম পথ, ক্ষুদ্রতম সময়, এইটা হচ্ছে মেইন কথা। বেশি ডিটেইলে আস্ক করলে তখন তুমি ওইভাবে যাবা, যদি তোমাকে গোলীয় দর্পণ বলে দেয়। আচ্ছা, এবার আসা হচ্ছে আলোকপথ। আলোকপথ জিনিসটা কি, ধরো এটা তোমার একটা গ্লাস। ওকে, এটা একটা গ্লাস। তো এই গ্লাসের ভেতরে আলো প্রবেশ করার পরে দেখা গেল কি, সে 3 সেকেন্ডে 3 মিটার পথ অতিক্রম করছে। ওকে, তো আমি বললাম যে না, আমি দেখতে চাই না আলোর মধ্যে কি হয়, আমি জানতে চাই যে যদি আমি তাকে মহাকাশে নিয়ে যাই, মহাকাশে সেই আলোটা 3 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে। দেখা গেল 3 সেকেন্ডে সে 300 মিটার পথ অতিক্রম করছে। ওকে,
তাহলে এই যে 300 মিটার, এই 300 মিটারকে আমরা বলছি আমাদের আলোক পথ। অর্থাৎ দেখো কোন একটা মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে, যে একটা মাধ্যমের মধ্য দিয়ে 3 সেকেন্ডে 3 মিটার পথ অতিক্রম করছে, সমতুল্য আলোক পথ বলতে বোঝানো হয় ওই নির্দিষ্ট সময়ে অর্থাৎ 3 সেকেন্ডেই আলোক রশ্মি শূন্য মাধ্যমে অর্থাৎ শূন্য মাধ্যমে কতটুকু পথ অতিক্রম করবে। তাহলে কি বলতে পারি, 3 সেকেন্ড আগে 3 মিটার, এখন 3 সেকেন্ডে 300 মিটার। তাহলে এই যে 300 মিটার এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের আলোক পথ। তাহলে আলোক পথের হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি, আলোক পথের সূত্র হচ্ছে মিউ ইন্টু এল। মিউ হচ্ছে কি যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক জিনিসটা কি আমরা পড়বো প্রতিসরাঙ্ক কি। আর এল হচ্ছে কি এই মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে এই মাধ্যমের দূরত্ব 3 মিটার, এখানে 3 বসাবো। আর মিউ হচ্ছে কি কাচের প্রতিসরাঙ্ক। এই দুটা গুণ করলেই আমি কি পেয়ে যাব, মিউ ইন্টু এল করলেই আমি এই যে 300 মিটার এই আলোকপথ, এই আলোকপথটা পেয়ে যাবো। ওকে, সো আলোকপথের কথা গেল, মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ ওই মাধ্যমে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আলোকপথ। চলে আসি হচ্ছে আমাদের ফার্মাটের সূত্র বা ফার্মাটের স্থির সময়ের নীতি বলা হয় এটাকে। সো এইখানে আমরা কি দেখতে পাই যে এইটা কি বলছে, যখন কোনো আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলতেছে, দেন যেটাই হোক না কেন তুমি আগে দেখবা যে তখন তার সর্বদা অনেকগুলো লাইন বলছে, তখন তার সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে। তুমি খেয়াল রাখবা যে ক্ষুদ্রতম পথ এই ওয়ার্ডটা আছে কিনা ফার্মাটের নীতির মাঝখানে, তাইলেই সেটা ফার্মাটের নীতি, দ্যাটস ইট। আর বাদ বাকি হাবি যাবে যেমন চাই বলুক, কোনো সমস্যা নেই। বস্তু প্রতিবিম্বের মধ্যবর্তী আলোকপথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে, আলোকপথটা সেম হবে, ক্ষুদ্রতমই হবে সবচেয়ে বেশি সবসময়। আর আবিষ্কারক হচ্ছে কি, আবিষ্কারক হচ্ছে ফার্মাট, ঠিক আছে। আবিষ্কারক হচ্ছে কি, আবিষ্কারক হচ্ছে ফার্মাটই না, ফার্মাট। আচ্ছা, প্রয়োগ হচ্ছে কি, 3টা জায়গায় প্রয়োগ করা যায়। একটা হচ্ছে কি প্রতিফলনের 2টা সূত্র আছে, সেই সূত্র প্রতিপাদন করা যায়। প্রতিসরণ এর 2টা সূত্র আছে, এটা প্রমাণ করা যায়, মানে প্রতিপাদন করা যায়। 3 নাম্বার হচ্ছে আমাদের কাছে আলো যে সরল রেখায় চলে এটা জানা যায়। কেন চিন্তা করো, আলো ক্ষুদ্রতম পথে যাচ্ছে, তার মানে কি ক্ষুদ্রতম পথ কি হয়, সবসময় সরল হয়, আঁকা বাঁকা হলে তো ক্ষুদ্রতম হবে না। তো এটাই বলছে যে আলো সরলরৈখিক গতির যে প্রমাণ, এই 3টা জিনিস আমরা ফার্মাটের নীতির প্রয়োগের সাথে জানতে পারি, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইগুলো আসে। এবার আসো হচ্ছে আমাদের কাছে প্রতিফলনের প্রথম সূত্র কি, আপতিত, প্রতিফলিত এবং অভিলম্ব 3টা একই সমতলে অবস্থান করে। আর প্রতিফলনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আমরা একটু সুন্দর মতো বুঝি যে এই জায়গাটা আসলে কি বোঝাচ্ছে। ধরো আমি হচ্ছে আমাদের এখানে এই যে একটা টর্চ থেকে আমি আলো ফেললাম, তো আলো ফেলে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ আপতিত হয়েছে যে রশ্মিটা। এরপরে কি হয়েছে, এটা প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে কি পরেরটা যেটা, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আমি একটু এঁকে দেখাই তোমাদের এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে আপতিত রশ্মি, আর এইটা করার পরে যেটা গেছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ওকে, সো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি অভিলম্ব। এই যে তলটা আছে এই তলের লম্ব আমরা একটা দাগ টানলাম, এটা হচ্ছে কি অভিলম্ব। খেয়াল করে দেখো আমার আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর হচ্ছে এই যে অভিলম্ব, এরা কি একটা তলে আছে, মানে একটা কাগজের মধ্যে রাখা গেছে, সবগুলো দেখো আমার একটা বোর্ডের মধ্যেই আছে, 3টা জিনিসই। তাহলে এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণ 2টার মান সমান। মানে কি, প্রতিফলন কোণ কি, এই যে আমরা বলি যে এই যে আপতিত রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্ব এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা কি বলা হয়, এটাকে বলা হয় আপাতন কোণ বা আই দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এটা কি দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়ে প্রকাশ করা হয়। আর যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে প্রতিফলিত কোণ। ওকে, বা প্রতিফলন কোণ, এটাকে কি দেখা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। এই দেখো এই কোণটা আর এই কোণটার মান সেম, অর্থাৎ আপাতন কোণ প্রতিফলন কোণ মান সমান। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের যেই দ্বিতীয় সূত্র, সেটা প্রথম সূত্র হচ্ছে কি যে সবাই একই সমতলে অবস্থান করবে, ঠিক আছে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে কি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এই হচ্ছে আমাদের কাছে এখানে মেইন কথা। এবার চলে আসে হচ্ছে প্রতিসরণ, যেটা প্রতিসরণের প্রথম সূত্র। প্রতিসরণ জিনিসটা হচ্ছে কি, আগে তোমাকে এটা বোঝাই তারপরে সূত্রে আসবো। প্রতিসরণ হচ্ছে কি যে একটা মনে করো স্বচ্ছ মাধ্যম আছে, তো আমি আলো ফেললাম, দেখো আলো যাওয়ার পথে এটা কি বাঁকায় যাচ্ছে না, আলো যাওয়ার পথে বাঁকায় যাচ্ছে। ধরো আলোটা এদিক থেকে এসে এদিকে যাওয়ার কথা, বাট আলোটা এই দিকে বেঁকে গেছে। এটাকেই বলা হয় যে এক মাধ্যম থেকে আরেকটা মাধ্যম, এটা বাতাস এটা কাঁচ, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যাওয়ার সময় এই যে বেঁকে যাচ্ছে, বেঁকে যাওয়ার ঘটনা, এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে আমাদের প্রতিসরণ। তাহলে প্রতিসরণের প্রথম সূত্রটা কি, প্রতিসরণের প্রথম সূত্র আগের মতনই, যেরকম প্রতিফলন ছিল না, দেখো এখানে বলছে কি আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, আগে ছিল কি, আগে ছিল প্রতিফলিত রশ্মি, এখন প্রতিসৃত রশ্মি, এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আগে ছিল জাস্ট আগের মতোই, কিন্তু প্রতিফলনের প্রথম সূত্রের মতোই। দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত, মানে কি প্রতিসরণের পরে যেটা হয়েছে বাঁকায় গেছে। তাহলে আপতিত
প্রতিসৃত এবং এই যে অভিলম্ব সবাই কি একটা সমতলে আছে, একটা তলে আছে। এটাই হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। চলে আসি প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব, এটাই লেখা আছে যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সি এ বাই সি বি ইকুয়াল টু এ মিউ বি। এখন বলতে পারো ভাই বুঝি নাই, তোমাদের একটু বুঝাই দিই জিনিসটা, তাহলে হচ্ছে আরো সহজ হবে। তো দেখো এইখানে যে জিনিসটা আমাদের কাছে বলছে যে সাইন আই বাই সাইন আর, আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার আপাতন কোণ আর এটা হচ্ছে কি আমার প্রতিসরণ কোণ। আচ্ছা তাহলে আমি প্রথমে আপাতন কোণের সাইন নিব, আপাতন কোণের সাইন, এই যে সাইন আই ডিভাইড বাই প্রতিসরণ কোণ মানে কি আর, সাইন আর ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে সি এ বাই সি বি। আচ্ছা আই কোণটা কোন মাধ্যমে ছিল, এ মাধ্যমে না, আই কোণটা দেখো, আই কোণটা হচ্ছে এ মাধ্যমে ছিল, তাহলে এই মাধ্যমেরই আমি কি আলোর বেগ নিছি। আবার আর কোনটাই, আর কোনটা কোন মাধ্যমে আছে, গ্লাস মাধ্যমে, বা আমি এটাকে বলতে পারি বি মাধ্যম, এটা বি মাধ্যম, এটা এ মাধ্যম। তাহলে বি মাধ্যমে যদি থাকে তাহলে আমি যেই মাধ্যমের কোণ নিছি সেই মাধ্যমেরই আলোর বেগ বসাই দিচ্ছি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সি এ বাই সি বি। আমাকে বলো এটা একটা ধ্রুব সংখ্যা হবে না, এ মাধ্যমে এক ধরনের আলোর বেগ হবে, বি মাধ্যমে এক ধরনের আলোর বেগ হবে, এদের যে অনুপাত এটাই হচ্ছে কি সাইন আই বাই সাইন আর এর অনুপাতের সমান হবে। আরেকভাবে লেখা হয় সেটা হচ্ছে কি, এটা একটু দেখো, আরেকভাবে লেখা হচ্ছে মিউ বি বাই মিউ এ। এই মিউ হচ্ছে কি প্রতিসরাঙ্ক, বি মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমে প্রতিসরাঙ্ক। একটু খেয়াল করে দেখো উল্টায় গেছে না, আই মাধ্যমটা ছিল এ মাধ্যম, তাহলে যে মাধ্যমের কোণ নিছি তার ঠিক নিচে গেছে হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার আর হচ্ছে কি বি মাধ্যমের রিফ্র্যাকশন যে আমরা বলি অ্যাঙ্গেলটা আছে, তাহলে এই সাইন আর যেই দিকে তার ঠিক উল্টা দিকে হচ্ছে কি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কেন উল্টায় গেছে, কেন সেম আছে, তোমাদের অনেক ডাউট হয়, আমরা কিছুক্ষণ পরেই দেখবো, একটা মাইট দেওয়া ওষুধ আছে এটাকে বলে, সেই মাইট দেওয়ার মাধ্যমে শিখে ফেলবো। বাট এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সি এ বাই সি বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এটাকে অনেক সময় আমরা কিভাবে লিখি, মিউ বি আর এ, ডান সাইডে যেটা থাকে ওটা উপরে যায় আর বাম সাইডে যেটা ওটা নিচে যায়, ডান মানেই ভালো উপরে, বাম মানেই খারাপ নিচে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। আমরা একটু এটাই পরে একটু দেখি যে কি বলছে এখানে, যে আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা। আমি যদি সাইন এ বাই সাইন আর কে সাইন এ বাই সাইন বি লিখি তাহলে কি হবে, মিউ বি বাই মিউ এ, বাইরে কি লেখা যায়, এটাকে লেখা যায় সি এ বাই সি বি। তাহলে এইগুলা কি, এইটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এই যেগুলো একটা ধ্রুব সংখ্যা। তো এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলি হচ্ছে মাধ্যমিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ যে ধ্রুব সংখ্যাটা আমাদের কাছে আসছে, এই ধ্রুব সংখ্যাটা আমাদের কাছে আসছে, এটা হচ্ছে কি একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে মনে করো বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা বলতে পারি যদি এ মাধ্যমটা বাতাস হয় তাহলে বাতাস মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপতে পারছি, তাহলে এটাকে বলা হয় কি প্রতিসরাঙ্ক। আসবো আমরা কিছুক্ষণ পরে, বাট বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্কের একটা ডেফিনেশন দেওয়া হয়, যে এই প্রতিসরণের মাধ্যমে যে আপাতন কোণের সাইন এবং হচ্ছে প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, যেটা হচ্ছে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই হচ্ছে আমাদের প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র, এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন চলে আসে প্রতিসরাঙ্ক জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে একদম সহজ ভাষায় বলি, প্রতিসরাঙ্ক মাথায় রাখবো ঘনত্ব দিয়ে, সেম না বাট প্রতিসরাঙ্ক মাথায় রাখবো ঘনত্ব দিয়ে। যেই মাধ্যমটা একদমই হালকা সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক কম, যেই মাধ্যমটা অনেক ভারী অনেক ঘন সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি। প্রতিসরাঙ্কটা কিভাবে আসছে আমি তোমাকে বলি, যে এক একটা মাধ্যম আলোকে এক এক রকম ভাবে প্রতিসৃত করতে পারে। প্রতিসৃত মানে কি, বাঁকানো। ধরো এই মাধ্যমটা আলোটাকে এইভাবে বাঁকাইছে, অন্য একটা মাধ্যম দেখা যাবে আরো বেশি বাঁকাবে, ঠিক আছে। মানে কি এক একটা মাধ্যমের আলো বাঁকানোর টেন্ডেন্সি এক এক রকম। এটা কি দিয়ে আমি প্রকাশ করতেছি, প্রতিসরাঙ্ক দিয়ে প্রকাশ করতেছি। এবং এক একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু ফিক্সড উপাদানের সাথে, এই মাধ্যমের এক ধরনের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের একটা প্রতিসরাঙ্ক, এটা। সো এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। চিন্তা করবা এইভাবে, যে মাধ্যমটা অনেক বেশি ঘন, ধরো কাঁচ অনেক ঘন, তাহলে তার প্রতিসরাঙ্ক বেশি হবে, বাতাস অনেক পাতলা, তার প্রতিসরাঙ্ক কম হবে। এইভাবে চিন্তা করবা, আমি কিছুক্ষণ পরে তোমাকে বুঝাবো জিনিসটা কিভাবে। সো আমাদের এই যে প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ক আমরা দুই ভাবে পাই, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। প্রশ্ন হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, ধরো আমি দুইটা মাধ্যমে প্রতিসরাঙ্কের তুলনা মাপবো, ঠিক আছে। আমি ধরো লিখলাম যে বি গ্লাস, অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বাতাসের প্রতিসরাঙ্ক, তাহলে এইটাকে আমরা বলবো কি বাতাসের সাপেক্ষে আমাদের যে কাজ তার প্রতিসরাঙ্ক, তাহলে এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক হচ্ছে কি, শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি তুমি প্রতিসরাঙ্ক মাপো, ধরো আমি গ্লাসের প্রতিসরাঙ্ক মাপবো শূন্য মাধ্যমের সাপেক্ষে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। এবং আমরা আমাদের যে প্রতিসরাঙ্ক মাপি এটা কি পরম প্রতিসরাঙ্ক আসলে, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে মেপে থাকি। তাহলে বুঝতে পারছো যে সেমই কিন্তু দুইটা অনুপাত বা দুইটা তুলনা। যখন যে কোনো দুইটা মাধ্যম হয় এদের তুলনা আপেক্ষিক, যখন শূন্য বা পরম একটা অবস্থা
তার সাপেক্ষে যখন আমি অন্য কারো প্রতিসরাঙ্ক মাপি তাকে বলা হয় হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ওকে, সো এই ব্যাপারটা এখানে আমি তোমাকে বলছি যে দুইটি মাধ্যমের একটা সাপেক্ষে আরেকটা যদি প্রতিসরাঙ্ক হয় এটাকে বলা হয় আপেক্ষিক। যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের, এই যে শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন তুমি অন্য কারো প্রতিসরাঙ্ক মাপছো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কি জিনিস বুঝতে পারছো? প্রতিসরাঙ্কের টাইপ দুইটা, আপেক্ষিক এবং পরম। এই দুইটা জিনিসকে, এই দুইটা হচ্ছে বুঝতে পারছো। এবার চলে আসো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এগুলো কিন্তু কার সাপেক্ষে মাপা হয়েছে বলতো? এগুলো হচ্ছে যখন শুধুমাত্র একজনের প্রতিসরাঙ্ক দিয়ে দেয় না, এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে মাপা হয়। ঠিক আছে, যে পানি প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে ওইটা। সো পানি প্রতিসরাঙ্ক কত? 1.33, কেরোসিন 1.44, গ্লিসারিন 1.466, কাঁচ হচ্ছে 1.5। খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হীরা হচ্ছে 2.5 আর পানির সাপেক্ষে কাজ হচ্ছে, দেখছো? এবার কি বলছে? পানির সাপেক্ষে কাজ। ঠিক আছে, তখন আমি কাজ বাই পানি করতেছি, তখন কত আসবে? 1.127। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে মেইন কথা। এই কয়টা অবশ্যই মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার আসো হচ্ছে প্রতিসরাঙ্কের সাথে। এই যে দেখলাম যে ভাই আলো উপরে ছিল CA/CB = μB/μA, কেন হয়েছে? সব ডাউট তোমার এখন ক্লিয়ার হয়ে যাবে। শুরু করি হচ্ছে মায়ের উপর কোনো ওষুধ নেই। তুমি এমন একজন ব্যক্তি যে হচ্ছে মায়ের উপর না থাকলে, মানে তুমি আমি সবাই, ঠিক আছে, সো আমাদের মায়ের উপর না থাকলে আমরা সোজা হই না, তাই না? ধরো এই জায়গায় চিন্তা করো, এইটা হচ্ছে সোজা, মানে এটা হচ্ছে একদম সোজা হয়ে যাওয়া। সো তুমি এই মাধ্যমে কি ছিল? অনেক বিচ্যুত ছিল, তাই না? সোজা তো ছিলেই না, অনেক বেশি উল্টাপাল্টা কাজ করছো, ভালো জায়গা থেকে অনেক খারাপ হয়ে আছে, অনেক দূরে আছো। বাট যখন তুমি আরেকটা মাধ্যমে গেছো, দেখো ভালো হওয়ার চেষ্টা করতেছো, একটু সোজা হওয়ার চেষ্টা করতেছো। ঠিক আছে, কেন হয়েছে এটা একটু বোঝো ফার্স্টে। যে এই যে মাধ্যমটা আছে, এই মাধ্যমের মিউ এর সাথে মাইরের তুলনা করবা। কার সাথে তুলনা করবা? মিউ মানেই মাইর, মিউ মানেই মাইর। মিউ বেশি মানে মাইর বেশি, মিউ বেশি মানে কি? মাইর বেশি। তাহলে একটু চিন্তা করি, এটা হচ্ছে বাতাস, বাতাসের কি? বাতাস পাতলা, পাতলা হইলে বাতাসের কি হবে? পাতলা হইলে বাতাসের মিউ কম হবে। এটা কাঁচ, কাঁচ কি হইলে? পাঁচ মানে একটু ঘন, তাহলে তার কি বেশি হবে? মিউ বেশি হবে। আচ্ছা, তাহলে চিন্তা করো, এখানে মিউ কম মানে কি? এখানে হচ্ছে মাইর কম। এখানে মিউ কম মানে এখানে মাইর কম। আর এখানে মিউ বেশি মানে কি? এখানে মাইর বেশি। চিন্তা করবা ভাই, মিউকে কার সাথে চিন্তা করবা? মিউকে মায়ের সাথে চিন্তা করবা। আচ্ছা, তাহলে দেখো এখানে মিউ কম, যেহেতু এখানে মাইর কম, তুমি কি তোমার সোজা অবস্থান থেকে অনেক দূরে আছো, মানে তোমার আপনজন গুণটা এখানে বেশি। আর যখন তুমি একটা ঘন মাধ্যমে গেছো, একটা মিউ বেশিওয়ালা মাধ্যমে গেছো, তখন দেখো এমন মাইট তোমারে দিছে এই জায়গায়, এমনই মাইট দিছে, মাইট দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে তোমাকে কি করছে? এই যে অভিলম্বের কাছাকাছি নিয়ে আসছে। এই হচ্ছে অভিলম্বের কাছাকাছি নিয়ে আসে। তাহলে বুঝতে পারছো, যেই জায়গায় মিউ বেশি, যে জায়গায় মিউ বেশি ওই জায়গায় কি হবে? এই যে আমাদের কোণটা সেটা কম হবে। কেন বলতো? কারণ মাইট দিয়ে দিয়ে অভিলম্বের কাছে নিয়ে আসছে। আর যে জায়গায় মিউ কম সেই জায়গায় কি? রিল্যাক্স, একদম অভিলম্ব থেকে দূরে সরে গেছে, তাহলে সেই জায়গায় কি বেশি হবে? অ্যাঙ্গেলটা বেশি হবে। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি এই জায়গাটা আনছি যে হালকা মাধ্যম মানে কি? পাতলা, মিউ কম। ঘন মাধ্যম মানে কি? ঘন, মিউ বেশি। আচ্ছা, তাহলে যে জায়গায় মিউ কম সেই জায়গায় কি হয়? মাইর কম। মাইর কম হলে কি হয়? দূরে সরে যায়। দূরে সরে গেলে কি হয়ে যায়? কোণ বেড়ে যায়। আচ্ছা, আর যেই জায়গায় হচ্ছে ঘন মাধ্যম, মিউ বেশি মাইর বেশি, সেই জায়গায় কি হয়? এমন মাইর দেয় যে কাছে চলে আসে। আর কাছে যদি অভিলম্বের কাছে চলে আসে তখন কি হবে? অ্যাঙ্গেল কমে যায়, কোণ কমে যায়। ঠিক আছে, লম্বের দিকে চলে আসে, কোণ কমে যায়। এবার একটা কথা বলো, তোমাকে আমি কম মারছি, তাহলে তুমি কি দৌড়াতে পারবে ইচ্ছা মতো? একদম উড়ন্ত, ওই যে ইন্টারমিডিয়েট শুরুতে উঠলে যে ডানা গজায় অমনি তুমি উঠতে থাকবা সেটা। আর তোমাকে যদি মাইট দেই, মাইট দিলে তোমার হাত পা ভেঙে গেছে, হাত পা ভেঙে গেলে তোমার গতি কেমন হবে? তুমি বেশি দৌড়ে জ্বলতে পারবা? পারবা না। তো এই জন্য বলা হয় যেই জায়গায় আমি মাইর বেশি দিছি, মানে কি, যে জায়গায় মিউ বেশি মাইর বেশি সেই জায়গায় কি আলোর বেগটা কমে যায়। আর যে জায়গায় মাইর কম সেই জায়গায় কি ডানা গজায়, আলোর বেগটা বেড়ে যায়। তাহলে আমাকে বলো আলোর বেগ কোথায় বেশি? আলোর বেগ হচ্ছে এই জায়গায় বেশি, কারণ এই জায়গায় মিউ কম। আলোর বেগ এই জায়গায় কম, কারণ এই জায়গায় মিউ বেশি। অন্যভাবে চিন্তা করতে পারো, ঘনত্ব কম, অনেক স্মুথলি দৌড়াচ্ছে, আলোর বেগ বেশি। এখানে ঘনত্ব বেশি, আলোর কষ্ট হচ্ছে দৌড়াইতে, আলোর বেগটা হচ্ছে এই জায়গায় কম। সো মায়ের উপর ওষুধ নয়, বুঝতে পারছো? এইটা আসার পরে এবার চলে আসে এই যে জায়গাগুলো, বিচ্যুতি বিক্ষেপণ কি পরে পড়াবো, বাট এইটা পড়লে তোমার কাজ শেষ। দেখো আমি কি বলছিলাম, যেই জায়গায় মিউ বেশি মানে কি? সেই জায়গায় ঘনত্ব বেশি, তাই না? মিউ বেশি হইলে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি হলে কি? আলোর বেগ হচ্ছে কম। তাহলে মিউ আর সি হচ্ছে কি? ব্যস্তানুপাতিক, রাইট? এই জিনিসটা এখানে লিখছি যে মিউ বেশি হলে আলোর বেগ কম হবে, মিউ কম হলে আলোর বেগ বেশি হবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো ভাই, সি ইকুয়াল টু এফ ল্যামডা না? মানে কি সি প্রপোর্শনাল টু ল্যামডা। ল্যামডা বাড়লে কি হয়? ল্যামডা বাড়লে হচ্ছে আলোর বেগ বাড়ে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক কি হবে? দেখো সি আর ল্যামডা প্রপোর্শনাল না? তাহলে 1/c 1/λ। আমি এটাও বলতে পারি মিউ এবং ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে কি? যেই জায়গায় মিউ এর মান বেশি সেই জায়গায় কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়।
আর যেই জায়গায় মিউ এর মান কম সেই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। জাস্ট একটু তোমাকে বলি, এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে আমার মিউ এর মানটা কি, মিউ এর মানটা কম, এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকবে। যখনই এই জায়গায় প্রবেশ করবে তখন কি হয়ে যাবে, তখন মিউ এর মান বেশি, তরঙ্গ দৈর্ঘ্যের মান কম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আগে বড় থাকলে এখন তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। এই হচ্ছে কথা, ঠিক আছে। এমনই মাইট দিছে, চিন্তা করো এখানে কম মাইট ছিল, এখানে এমনই মাইট দিছে তরঙ্গ দৈর্ঘ্যটা কমাই দিছে। তাহলে মিউ বেশি হলে কি, এমন মাইট দেয় তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, আবার মিউ কম মাইট কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, সো এইভাবে চিন্তা করবা, এটা দিয়েও চিন্তা করতে পারো, আলো দিয়েও চিন্তা করতে পারো, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, অর্থাৎ মিউ বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে। থিটা নিয়ে বলছি, মিউ বেশি হলে থিটা কম না, মিউ বেশি মানে কি, মাইর কম, মাইর কম হলে থিটা কমে যায়, সরি মিউ এই যে কম হইলে কি হয়, মিউ কম হইলে আমরা বলি মাইর কম, মাইর কম হলে এই যে থিটা বেড়ে যায়। আবার ধরো মিউ বেশি, এই জায়গায় কি মিউ বেশি মাইর বেশি, তাহলে কি হয়ে গেছে, থিটাটা কমে গেছে। তাহলে মিউ এবং থিটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। ওকে, সো বিচ্যুতি বিক্ষেপণ আমরা পরে পড়বো, বাট এতটুকু মাথায় রাখছো, আলোর বেগ থিটা এবং ল্যামডা এর সাথে হচ্ছে কি ব্যস্তানুপাতিক। সো এই জায়গা থেকেই আগের বার চলে আসছিল, মনে আছে, সাইন আই বাই সাইন আর, আই বার সাইন যেহেতু সমানুপাতিক তাই না, তো এর সাথে কি হবে, মিউটা ব্যস্তানুপাতিক হবে মিউ বি বাই মিউ এ, আবার মিউ এর সাথে সি কি ব্যস্তানুপাতিক ছিল, সি এ বাই সি বি। এই নিয়ে আমাদের মেইনলি ওই সূত্রটা আসছিল, বুঝতে পারছো। আই এর সাথে তো ব্যস্তানুপাতিক, মানে কোণের সাথে তো ব্যস্তানুপাতিক, এই যে আই আর এ, আর আর বি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি ছিল। সো সবার সাথেই ব্যস্তানুপাতিক আছে মিউটা, বাট বিচ্যুতি এবং বিক্ষেপণের সাথে সমানুপাতিক। বিচ্যুতি বিক্ষেপণ কি পরে পড়াবো, আমরা যখন আগে পড়াবো এই সাইডটা আবার কাজে লাগবে। পুরো চ্যাপ্টারে সবকিছু এখানে শেষ হবে। তিনটি ক্রমবর্ধমান প্রতিসরণকের মাধ্যম যদি হয় এবিসি, তাহলে এখানে একটা কথা বলছে, এই যে মিউ বি বাম সাইডে, মিউ সি বাম সাইডে বি, মিউ এ বাম সাইডে সি, এর মান হচ্ছে এক। কিভাবে হয়, মিউ বি বাই মিউ এ, মিউ সি বাই মিউ বি ইন্টু মিউ এ বাই মিউ সি। কি কি আসে দেখো তুমি, এই যে মিউ এ, এই মিউ এ কাটা, মিউ সি কাটা, মিউ বি কাটা, এই নিয়ে সবকিছু মিলে কি হয়ে যায়, 1 হয়। সো এটাই বলছে, তিনটা মাধ্যমে প্রতিসরাঙ্ক এরকম ভাবে রাখলে তার মান হচ্ছে কত হয়ে যায়, মান হয়েছে 1 হয়ে যায়। এই হচ্ছে প্রতিসরাঙ্ক রিলেটেড যে কথাগুলো ছিল সেটা। এবার আসা হচ্ছে আমাদের কাছে কি, এবার আসা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেটা, সেটা। তো দেখো আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কি হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে একটা ঘন মাধ্যম, বুঝছো, এটা মনে করো কাচ, আর বাহিরে হচ্ছে কি, বাহিরে হচ্ছে বাতাস। তো আমি ফার্স্টে কি করছি, আমি ঘন থেকে হালকার দিকে ছাড়তেছি, কি করতেছি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছি। তো একটা পর্যায়ে দেখো আমি আমার যে আপাতন কোণ ফার্স্টে হচ্ছে দেখো এই যে এরকম ছিল, আপাতন কোণে দেওয়ার কারণে বাহিরে গেছে, আবার দিছি বাহিরে গেছে, আবার দিছি বাহিরে গেছে, আবার দিছি সমান হয়ে গেছে, আবার দিছি দেখো ভেতরে চলে আসছে। মানে কি, আমরা দেখতে পাই আমি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোটা ছাড়তেছি, ঠিক আছে, তখন সেটা ফার্স্টে বাহিরে প্রতিসৃত হচ্ছে। বাট একটা পর্যায়ে দেখা যায় একটা নির্দিষ্ট কোণের জন্য সেটা বাহিরে না গিয়ে, এ দেখো এখনো বাহিরে যাচ্ছে, এখনো বাহিরে যাচ্ছে, এখন কি সমানই আছে, বাট এই কোণটার জন্য সেটা ভেতরে চলে আসছে। অর্থাৎ একটা নির্দিষ্ট কোণের জন্য আমার মানে যে আমি রশ্মিটা আপতিত করতেছি সেটা প্রতিসৃত না হয়ে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত মানে কি, জাস্ট একটা জায়গায় গিয়ে চলে আসবে, আবার ব্যাক করবে। সো লাস্টেরটার জন্য দেখবা এই মাধ্যম থেকে গিয়েই, এইখান থেকে গিয়েই এদিকে হচ্ছে ব্যাক করছে। এই ঘটনাটাকে আমরা কি বলি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ দেখো এই প্রতিফলনটা পুরোপুরি অভ্যন্তরীণ, লাস্টে যে আমি প্রতিফলনটা দেখবো সেটা হচ্ছে কি পুরোপুরি অভ্যন্তরীণ, এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দুইটা শর্ত আছে, আমরা সেই দুটো শর্ত দেখবো। দেখো আমাদের কাছে কি ছিল ফার্স্টে, আমাদের কাছে এইটা, এই যে মনে করো আপতিত করলাম, এটা বাহিরে না গিয়ে সেটা কি হয়েছে, আবারও ফেরত আসছে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, আচ্ছা, সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে দেখো যে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটা কোণ পড়ি, সংকট কোণ, যে ন্যূনতম কোণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। এই কোণটা আসলে কোণটা আমি তোমাকে বলি, আরেকটু স্পেসিফাই করে বলি। এমন একটা কোণ যেই কোণে আমি যখন ফেলি সেটা বাহিরে না গিয়ে আমার এই যে তল আছে না, এই তলের কি হয়, তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, বুঝতে পারছো। যেই কোণে ফেলছি বাহিরে না গিয়ে তলের সমান্তরাল হয়ে যায়। তো এই যে কোণটা, এই যে এখানে আমাদের কাছে কোণটা, এই কোণটার মানি আমরা কি বলি, এটাকে বলা হয় হচ্ছে সংকট কোণ। তো সংকট কোণ এই যে থিটা সি বলা হয়, যে ন্যূনতম কোণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় সংকট কোণ। তাহলে এই সাইন থিটা সি সমান সমান কি, মিউ বি বাই হচ্ছে মিউ এ, ঠিক আছে, মিউ বি বাই মিউ এ। মিউ বি চাইতে মিউ এ বেশি, মানে কি আমি তোমাকে বলি, এখন তোমরা আবার কনফিউজড হয়ে না, এটা হচ্ছে এ মাধ্যম, ঠিক আছে, এটা হচ্ছে এ মাধ্যম, এটা বি মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে কি, এটার মিউ এ, এটা হচ্ছে মিউ বি, আমরা জাস্ট এখানে সাইন চেঞ্জ করছি, ঠিক আছে, মিউ এ মিউ বি এর চাইতে বড়, ঠিক আছে, মিউ এ মিউ বি এর চাইতে বড়। অর্থাৎ আমি কি বলতেছি, আমার যে হালকা মাধ্যম তার প্রতিসরাঙ্ক উপরে, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচে। তো আরেকটু স্পেসিফাই করে বললে কি হবে, উপরে হচ্ছে হালকা মাধ্যমেরটা, নিচে হচ্ছে ঘন মাধ্যমেরটা। তাহলে হালকা বাই ঘন এভাবে মনে রাখো, তাহলে কনফিউজ হবে না। হালকা বাই ঘন সমান সমান সাইন থিটা সি। থিটা সি হচ্ছে কি সংকট কোণ।
সিটা সি সমান সমান কি হালকা বাই ঘন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে কথা, এই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে সংকট কোণের মান তুমি কিভাবে বের করবে সেটা। প্রতিফলনের শর্তাবলী কোনটা? আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে। ঘন থেকে হালকা, দেখো হালকা থেকে যদি ঘনতে যায়, বাতাস থেকে কাছে যায়, জীবনে এটা প্রতিফলন হবে না, জীবনে হবে না, অলওয়েজ পানির ভিতরেই যাবে। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ করতে হলে তোমাকে কি করতে হবে? পানিতে বসে বা কাছ থেকে বসে বাতাসের দিকে ছুটতে হবে। তাহলে এটাই বলা হয় যে সবসময় ঘন থেকে হালকার দিকে যাইতে হবে। এবং আপাতন কোণের মানটা কি হইতে হবে? অবশ্যই মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। সংকট কোণের কম হইলে কি হবে? সংকট কোণের কম হলে বাইরে চলে যাবে, ঠিক আছে। সংকট কোণের কম হইলে, আর যদি বলা হয় সংকট কোণ অপেক্ষা বড় হইছে, তাইলে কি হবে? সংকট কোণ অপেক্ষা বড় হইলে সেটা প্রতিফলিত হবে। সংকট কোণ অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে। বড় হইলেই সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা, ওকে। আচ্ছা, এটাই মাথায় রাখো, সংকট কোণ অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে, ওকে। তাইলেই কি হবে? তাইলেই হচ্ছে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখাবে। গুরুত্বপূর্ণ দুইটা শর্ত। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা আসলে অপটিক্যাল ফাইবার পড়ি। কি পড়ি? অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু, যেটা থেকে হচ্ছে এই যে তুমি ইন্টারনেট চালাচ্ছ, সবগুলো কাজ হচ্ছে। তো এইখানে কি হয়? সেম কাজ হয়। এখানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ভেতরে, এই জায়গাটাকে বলা হচ্ছে কোর, ঠিক আছে। আর বাহিরের যে জায়গা, এটাকে বলা হয় ক্লাডিং। তো ঘটনা কি? কোরের প্রতিসরাঙ্ক বেশি, কোরের প্রতিসরাঙ্ক কি বেশি, আর এই যে ক্লাডিং, এর প্রতিসরাঙ্ক কম। তো আমার কি হয়? এই যে আলো, আলো হচ্ছে আপনার কোণে ফেলা হয়, ওই সেম সংকট কোণের চেয়ে বেশি কোণে। তো এটা ফেললে কি হয়? যে এইটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা। তো ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই ব্যাপারটাই বোঝানো হয় যে আলোকবাহী তন্তু, যার হচ্ছে আমরা কি বলি, দুইটা অংশ থাকে। কোর, কোর হচ্ছে মাঝখানে, কোর মানে কি? মাঝখানে, এটা হচ্ছে বেশি প্রতিসরাঙ্ক। ক্লাডিং, এটা হচ্ছে কি? বাহিরের পার্ট, এটা হচ্ছে কম প্রতিসরাঙ্ক। তাহলে বেশি থেকে কমের দিকে আলো যায়, ওকে। সো এটা, সো আমরা বলি গঠন কি কি? কাঁচ, কোয়ার্টজ অথবা হচ্ছে আলোকীয় গ্রেডের প্লাস্টিক দিয়ে এটা তৈরি। মাথায় রাখবা যে কি কি দিয়ে তৈরি। এটা হচ্ছে খুবই লম্বা এবং খুবই সরু হয়, খুবই চিকন হয়। যার ব্যাস হচ্ছে কেমন হয়? 10⁻⁵। চিন্তা করো কত ছোট থাকে, ওকে। এই হচ্ছে আমাদের মেইনলি ঘটনা, যার মাধ্যমে অপটিক্যাল ফাইবার কিসের মাধ্যমে কাজ করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে কাজ করে। এইভাবে হচ্ছে কি হয়? আলো বা সিগন্যাল এক জায়গা থেকে এক জায়গায় খুবই ফাস্ট যায়, খুবই ফাস্ট যায়, ওকে। সো এটা এখানে আমাদের কাছে বলছে ব্যবহারটা হচ্ছে কি? দেহের অভ্যন্তরের বিভিন্ন অংশের চিত্র তৈরির কাজে, যা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। যেমন হচ্ছে আমরা বলি হচ্ছে ফুসফুস, টিস্যু, অন্ত্র, অর্থাৎ এই সকল জায়গা থেকে যে রশ্মি আসে, সেই রশ্মিগুলোর সাহায্যে এই যে অপটিক্যাল ফাইবার, এর মাধ্যমে আমরা ইউজ করি, ঠিক আছে, আলোকবাহী তন্তু। এরপর হচ্ছে কোনটা? চিকিৎসার তীক্ষ্ণ লেজার রশ্মি। লেজার রশ্মি খুব ফাস্ট যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। 3 নাম্বার হচ্ছে কোনটা? এক জায়গা থেকে অন্য জায়গায় ভিডিও সংকেত। এই যে তুমি ভিডিও দেখতেছো ইউটিউবে আমারটা, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, নেট, নেটওয়ার্ক, তারপরে কাজগুলো করে। সো একদম তুমি জানো এটা অলরেডি। ডিজিটাল পদ্ধতি তথ্য সম্প্রচার করা, এই যে ভিডিও দেখতেছো, কোনো বাধা ছাড়াই ডিজিটাল সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, এই যে ভিডিও দেখতেছো, সেম কথা, ঠিক আছে। মানে ইন্টারনেটের যেগুলো আছে সবগুলো হচ্ছে এটা। মাথায় রাখবা চিকিৎসা এবং আমাদের বডির বিভিন্ন চিত্র তৈরির কাজে ফুসফুস বা টিস্যু অন্ত্র, এগুলোর ইমেজিং এর জন্য ইউজ করা হয়। দ্যাটস ইট। এবার লাগবে হচ্ছে এক গাদা সংজ্ঞা, লাগবে বোঝা। অনেকগুলো সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান একটা ভিত করে দিবে। আমরা হচ্ছে খুবই ফাস্ট হচ্ছে এই সংজ্ঞাগুলো দেখবো। চলে আসো প্রথম যেটা, সেটা হচ্ছে প্রতিসরণ। আলোর প্রতিসরণ তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন। তির্যকভাবে সোজাসুজি করলে কি হয়? সোজাসুজি করলে কি হয়? সোজা যদি দিই সোজাই চলে যাবে, সো কোনো দিক পরিবর্তন নেই। বাট যখন আমি তির্যকভাবে দিই তখন সেটা কি হয়? আলো এদিকে যাওয়ার কথা ছিল, বাট সে বাঁকায় গেছে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। গেল। এবার আসো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে নিঃসৃত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হলে কি কি হবে। সো আমরা এইটা একটু সুন্দরভাবে দেখি। সো এই যে আমাদের কাছে দেখো যে এইটা হচ্ছে আমাদের কাছে একটা গোলীয় দর্পণ, আর এটা হচ্ছে সমতল দর্পণ, যেটা আমরা বাস্তবে ব্যবহার করি। তো এইখানেও আমাদের কাছে একটা কথা বলছে, নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ। কি বলছে? নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ। আমি এখান থেকে নেই, দেখো নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা হচ্ছে প্রতিসৃত হয়। আর প্রতিফলন দেখতেছি এখানে, দেখো এখানে কি হচ্ছে? আলো এখান থেকে বের হচ্ছে, এই যে মোমবাতি আছে এখান থেকে আলো বের হচ্ছে, বা এই যে মোমবাতি এখান থেকে কি বের হচ্ছে? বিভিন্ন আলোক রশ্মি বের হচ্ছে, প্রতিফলিত। এই দেখো এখানে প্রতিফলিত হচ্ছে, এখানেও প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। দেখো এই আলোগুলো এখান থেকে বের হয়েছে, এই আলোগুলো এখান থেকে বের হয়ে এই জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বা কি বলছে? দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখো এই আলো এখানে গেল, চলে আসলো, আবার এই আলো এখানে গেল, এদিকে আসলো, এই আলো এখানে গেল, এদিকে গেল। এটা কি বাস্তবে মিলিত হয়েছে দুইটা কোথাও? একটা এদিক গেছে, এদিকে আসছে, একটা এদিক গেছে, এদিকে গেছে, মিলিত হয়নি। বাট আমাদের আয়নায় দেখা কি মনে হয়? যে আচ্ছা আয়নার পেছনে মনে হয় এই জায়গায় মিলিত হচ্ছে, এই পেছনে মনে হয় মিলিত হচ্ছে। তাহলে দুইটা সংজ্ঞা বোঝো যে এই চিত্রটার জন্য কি হয়েছে? এই বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মি দেখো মিলিত হয়েছে। দেখো দুইটা প্রথমে কি ছিল? হলুদ লাইন ছিল, এরপরে নীল হয়ে গেছে। তাহলে দুইটার এই যে এখান থেকে আলোক রশ্মি নিঃসৃত হয়েছে, নিঃসৃত হয়ে মিলিত হয়েছে, হয়েছে, এটাই মিলিত হয়েছে। আবার এইখানে দেখো আলোক রশ্মি নিঃসৃত হয়েছে, বাট দেখো দুইটা
কোথাও মিলিত হয়নি একসাথে। চিন্তা করে দেখো, এখানে দুইটা আলোক রশ্মি বের হয়েছে বাট মিলিত হয়নি। কি মনে হচ্ছে যে আচ্ছা আয়নার পেছনে মনে হয় মিলিত হয়েছে, আয়নার পেছনে মনে হয় মিলিত হয়েছে। এই যে ঘটনাটাকে বলা হয়, এটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় বিম্ব। বিম্ব হচ্ছে কি, এইখান থেকে আলোক রশ্মি বের হয়ে এখানে মিলিত হয়েছে আর এই জায়গায় মোমবাতি বিম্ব তৈরি হয়েছে, ইমেজ। এই জায়গায় মোমবাতি থেকে আমরা বলি আলোক রশ্মি বের হয়েছে বাট মিলিত হয় নাই কোথাও, মনে হচ্ছে মোমবাতির পেছনে মিলিত হবে, মানে এরকম মনে হচ্ছে যে জায়গায় গিয়ে মানে অবাস্তবভাবে মিলিত হচ্ছে। এই জায়গায় কি, এই মোমবাতিটার একটা ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটাকেই বলা হয় প্রতিবিম্বের সংজ্ঞা। তাহলে আমরা একটু প্রতিবিম্বের সংজ্ঞাটা পড়ি। দেখো, প্রতিবিম্বের সংজ্ঞাটা আমাকে বলছে যে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে বাস্তবেই মিলিত হয় কিংবা দ্বিতীয় কোনো বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে মনে হচ্ছে বের হচ্ছে সেখান থেকে, এরকম যে দ্বিতীয় বিন্দু, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে কি বলা হয়, দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে। এটাই বলছে এখানে, যে এই যে দ্বিতীয় বিন্দুটা এটাই হচ্ছে কি প্রথম বিন্দুর বিম্ব, এই যে দ্বিতীয় বিন্দুটা এটাই হচ্ছে কি প্রথম বিন্দুর বিম্ব। এই হচ্ছে আমাদের কাছে বিম্বের সংজ্ঞা। তাহলে বিম্ব বুঝতে পারছো, হয় আলোক রশ্মি মিলিত হবে বা মিলিত হবে বলে মনে হচ্ছে, মিলিত হবে বা মিলিত হবে বলে মনে হচ্ছে, ঠিক আছে। আর মনে হওয়া কোনো কিছু কি বাস্তব? বাস্তব না। আমরা এরপরেই পড়বো বাস্তব এবং অবাস্তব বিম্ব। দেখো, এইটা কিন্তু বাস্তবে মিলিতই হয় নাই, মনে হয়, মনে হওয়া কোনো কিছু বাস্তব না, তাহলে এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। আর এইটা দেখো বাস্তবিক পক্ষে, দেখো আলোগুলো বের হয়েই মিলিত হয়েছে, বের হয়েই দেখো এই জায়গাটায় মিলিত হয়েছে, দুইটা নীল আলো, দেখো তাহলে এইটা কি বাস্তবে মিলিত হয়েছে, তার মানে এটা একটা বাস্তব বিম্ব। তাহলে আমরা কিন্তু দুইটা কথা পড়ে ফেললাম। এবার চলে আসো এই জায়গায় আমাদের কাছে। দেখো, নিঃসৃত আলোক রশ্মি বা প্রতিফলিত প্রতিসৃত হয়ে যদি মিলিত হয়, যদি বাস্তবেই মিলিত হয় তখন সেটা কি বাস্তব বিম্ব। আর কি বলছে, যদি হচ্ছে প্রতিসৃত হয়ে, এখানে তোমাদের দেখবা যে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওয়ার্ডটা যদি দেখো যে মনে হয়, যে কোনো কিছু বের হচ্ছে বলে মনে হয়, তখন তুমি কি বলবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। ওকে, আচ্ছা। তো বাস্তব বিম্ব কোন কোন দর্পণ বা কোন কোন লেন্সে তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিসে। প্রথমটা হচ্ছে আমরা বলি উত্তল লেন্স এবং অবতল দর্পণ। লেন্স উত্তল অবতল আমরা পড়বো, বাট উত্তল লেন্স এবং অবতল দর্পণ এই দুই জায়গায় কি হয়, বাস্তব বিম্ব তৈরি হয়। আর বাদ বাকি আমরা বলি সব রকমের দর্পণ এবং লেন্সে অবাস্তব বিম্ব তৈরি হবে। সব রকমের দর্পণ, সব রকমের লেন্স, প্রত্যেকটা জায়গায় অবাস্তব বিম্ব তৈরি হতে পারে। আর বাস্তব কখন হয়, উত্তল লেন্স অবতল দর্পণ, মনে রাখবা কিভাবে একটু বলি। বাউল, বাউল মানে কি, বাতে বাস্তব, উতায় উত্তল, আর লতে লেন্স। ওকে, উত্তল লেন্স, আর উত্তলের পর উল্টা কি, অবতল, আর লেন্সের উল্টা দিয়ে মনে রাখবা কি, দর্পণ। শেষ, তাহলে কাজ শেষ। তাহলে কি বলতেছি আমি বলতেছি হচ্ছে বাস্তব উত্তল লেন্সে হয়, বা উত্তলের বদলে অবতল, লেন্সের বদলে দর্পণ, অবতল দর্পণে ব্যবহৃত হয়। শেষ। এই হচ্ছে আমাদের বাস্তবের কাজ শেষ। আর বাদ বাকি সবগুলো কি করতে পারে, অবাস্তব বিম্ব তৈরি করতে পারে। এই হচ্ছে আমাদের কাছে, এই যে দেখো এটা হচ্ছে বাস্তব বিম্ব, আর এটাও দেখো, এটা বাস্তব বিম্ব। কেন, দেখো আলো বের হয়ে দুইটা আলো মিলিত হয়েছে, তাহলে এটাও একটা বাস্তব বিম্ব। একটা জিনিস খেয়াল করছো, বাস্তব বিম্ব উল্টা হচ্ছে, এটা সোজা হইলে এটা উল্টা, সোজা হইলে এটা উল্টা। আমরা দেখবো বাস্তব বিম্ব উল্টা হয়। ওকে, আর তুমি এখানে একটা খেয়াল করে দেখো যে যেটা হচ্ছে অবাস্তব বিম্ব, এটাও সোজা, এটাও সোজা। অবাস্তব বিম্ব কি হচ্ছে, সোজা হচ্ছে। এই কথাটা আমরা কিছুক্ষণ পরে গিয়েও খুব সুন্দর মতো দেখবো। ওকে, আমরা যাই। তো আমরা অলরেডি হচ্ছে পড়ছি কি, বিম্ব পড়ছি, এবার হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে কি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, অর্থাৎ কাচের মতো, ঠিক আছে, একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা কি দিয়ে তৈরি, জাস্ট ইয়েগুলো দেখো, দুইটা গোলীয়, ধরো এটা একটা গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ, দুটি গোলীয় অংশ দিয়ে তৈরি, এবং স্বচ্ছ মানে হচ্ছে কি একদম ক্রিস্টাল ক্লিয়ার, যার মধ্যে থেকে কি হবে, যার মধ্যে থেকে আলো যাবে, দেন আলোর হচ্ছে আঁকা বাঁকা বাকি অনেক কিছু আমরা দেখবো। সো লেন্স হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার মধ্যে আলো যেতে পারে। এটা কি ধরনের হতে পারে, দুইটা গোলীয় অংশ নিয়ে তৈরি হতে পারে, কিংবা একটা গোলীয় একটা সমতল নিয়ে তৈরি হতে পারে, একটা গোলীয় একটা সমতল নিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে। দুইটা বেলুন আকৃতির, মনে করো যে উপরে আমরা বেলুন দেখি না, বেলুনের দুইটা পার্ট নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে, দুইটা বেলুন আকৃতির পার্ট নিয়ে তৈরি হবে, এই যে এরকম বেলুন আকৃতি। বা হচ্ছে একটা বেলুন আকৃতি একটা সমতল, এই যে একটা বেলুন আকৃতি হবে একটা সমতল হবে। জাস্ট মাথায় রাখো, খুব বেশি ওই জিনিসগুলো দেখা লাগবে, আমি কিছুক্ষণ পরে যেটা দেখাবো ওইটাই, বাট মাথায় রেখো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা দুইটা গোলীয়, একটা সমতল একটা গোলীয়, দুইটা বেলুন আকৃতির বা একটা বেলুন একটা সমতল এভাবে তৈরি হয়, তাকে বলা হয় হচ্ছে লেন্স। ওকে, সো লেন্সের মধ্যে কিন্তু আলো যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে উত্তল লেন্স এবং হচ্ছে অবতল লেন্স। ওকে, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্সের ইংলিশে মাথায় রাখতে হবে, অবতলের ইংলিশে মাথায় রাখতে হবে। উত্তল হচ্ছে কোনটা, কনভেক্স লেন্স, কনভেক্স। আর অবতল হচ্ছে কোনটা, কনকেভ। কেভ মানে কি, গুহা। গুহা কিরকম থাকে, এরকম মানে এরকম গুহার মতো থাকে না, খোঁজ, এই যে এরকম সাপের মতো। সো কনকেভ বা কেভ মানে গুহা, বা অবতল, এই জায়গায় কি দেখবে, এই জায়গায় দেখো গুহার মতো দেখবা। আর এটা হচ্ছে কি দুইটা পার্টি উত্তল, দেখো তুমি
এই সাইডটাও হচ্ছে কি, এই সাইডটা উত্তল, এই সাইডটা উত্তল, এটা হচ্ছে একটা উত্তল লেন্স। আর এটা দেখো, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে গুহার মতো হয়ে আছে, এটাকে বলা হয় অবতল লেন্স। এখন একটু পড়ো, মধ্যভাগ মোটা প্রান্ত সরু, একটা উত্তল লেন্সের এইটা কি মোটা না, আর প্রান্ত দেখো সরু হয়ে আসছে না, সরু হয়েছে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো মধ্যভাগটা কত চিকন, আর এই যে প্রান্ত, এই দুটা কি, এই দুটা হচ্ছে বেশ মোটা, তাই না? এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের কাছে অবতল লেন্স, তাই না? এখন পরেরটাকে বলছে এটা হচ্ছে আলোক রশ্মিকে অভিসারী করে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অবতল লেন্স হচ্ছে আলোক রশ্মিকে অপসারিত করে, তাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে অপসারী লেন্স। তাহলে আমরা একটু সুন্দর মতো দেখি যে অভিসারী অপসারী হচ্ছে এটাকে কেন বলা হচ্ছে। সো এই যে দেখো অভিসারী মানে কি, এই যে আলোক রশ্মি আসলো সবগুলোকে আলোকে দেখো মিলায় ফেলছে, এই লেন্সটা আলো আসলো আলোকে মিলায় ফেলছে, আলোকে কি করছে, মিলায় ফেলছে, মানে কি অভিসারী, সবগুলোকে মিলাইতে পারে। উত্তল লেন্স সবাইকে মিলায়, তাই এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে অভিসারী লেন্স। আর অবতল লেন্স দেখো সে কি করছে, আলো গেছে আলো দূরে সরে গেছে, আলো গেছে আলো দূরে সরে গেছে, এখানে যেরকম আলো এসে মিলাই গেছে, এখানে আলো এসে কি হয়ে গেছে, দূরে সরাই গেছে, মানে কি অপসারী, অপসারণ করছে আলোকে। তাহলে অবতল লেন্স কি করে, অপসারণ করে। ওকে, যেহেতু এটা অপসারণ করে বা অপসারিত করে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অপসারী লেন্স। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন এটাকে অভিসারী বলা হচ্ছে, কেন এটাকে হচ্ছে অপসারী বলা হচ্ছে। ওকে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে তোমাদের প্রায় মাঝে মধ্যে দেয়, যে আমরা আসলে কি দেখি বলতো, আমরা আসলে দেখি যে আমাদের বাস্তব অবস্থায় আমরা জানি যে একটা লেন্স হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। আচ্ছা, কাচের প্রতিসরাঙ্ক বেশি, ডেফিনেটলি কাচের প্রতিসরাঙ্ক বেশি, আর তার আশেপাশে কি আছে, বাতাস আছে, বাতাসের মিউ কম, তো এই জন্য এটা হচ্ছে কিরকম আচরণ করতেছে, এটা একটা উত্তল লেন্সের মতো আচরণ করে। কিন্তু তুমি যদি এমন কন্ডিশন করো, এমন কোন একটা অবস্থা হয় যে তোমার এই লেন্সটা দেখতে উত্তল লেন্সের মতনই, উত্তল লেন্সের মতনই, কিন্তু এইটার মনে করো এইটার হচ্ছে প্রতিসরাঙ্ক কম, আর তার আশেপাশে তুমি মনে করো এবার রাখলা পানি বা অন্য কিছু যার প্রতিসরাঙ্ক বেশি, বুঝছো? কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কখন করি, একদম ধরে নেই যে আমরা লেন্সটা বাতাসের মধ্যে রাখছি, বাতাসের চাইতে এটার মিউ বেশি, কনফার্ম, তাহলে এটা কি লেন্স, উত্তল লেন্স। যদি কখনো এমন হয় এটা দেখতে উত্তলের মতো লাগতেছে, বাট আশেপাশের প্রতিসরাঙ্ক বেশি এইটার তুলনায়, এটা মনে করো কাঁচ, এটা মনে করো অন্য কোনো একটা বস্তু যার মিউ বেশি, এই অবস্থায় এটা কি উত্তল লেন্স না, এই অবস্থায় এটা দেখতে উত্তল লেন্স হইলেও এই উত্তল লেন্সটা এখন কিসের মতো আচরণ করবে, অবতল লেন্সের মতো আচরণ। দেখছো, আমরা ইউজুয়ালি জানি বাতাসের মিউ কম থাকে, এটার মিউ বেশি থাকে, এই জন্য এটা দেখতে উত্তল লেন্স, কাজও করবে উত্তল লেন্সের মতো। কিন্তু কখনো যদি এমন হয় যে এই বস্তুর ঘনত্বের চাইতে প্রতিসরাঙ্ক মানে ঘনত্ব, চিন্তা করবে ভাবে, এই বস্তুর ঘনত্বের চাইতে এই আশেপাশে ঘনত্ব বেশি, তাইলে এটা দেখতে উত্তল হইলেও ইহা উত্তল না, দেখতে এক হইলেই সেম জিনিসটা, এটা কি কিসের মতো আচরণ করবে, অবতল লেন্সের মতো। এই দেখো কি বলছে, লেন্সের প্রতিসরাঙ্ক আশেপাশের প্রতিসরাঙ্কের চাইতে বেশি, লেন্সের প্রতিসরাঙ্ক আশেপাশের প্রতিসরাঙ্কের চাইতে বেশি, উত্তল লেন্স উত্তলই থাকবে, অবতল অবতলই থাকবে। কিন্তু আশেপাশের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কের চাইতে যদি বেশি হয়, তখন কি হবে, উত্তলটা হয়ে যায় অবতল, অবতলটা হয়ে যাবে উত্তল। এই কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু একদমই খুব বেশি কনসেপ্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য আগে যেটা পড়াইছি সেটাই, যে মোটা সরু এগুলা, বাট তোমাদের এটা কাজে লাগবে। ওকে, তো এই দেখো আমাদের কাছে কি আসছে, লেন্সের চারপাশের মাধ্যম পরিবর্তন করলে ফোকাস দূরত্ব পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, লেন্সের চারপাশে দেখো যখন আমরা যাই, যে লেন্সের গঠনই চেঞ্জ হয়ে যায়, উত্তল হয়ে যায় অবতল, অবতল হয়ে যায় চেঞ্জ, তাহলে মাধ্যম চেঞ্জ করলে তার ফোকাস দূরত্বটা চেঞ্জ হয়। আমরা দেখবো কিছুক্ষণ পরে ফোকাস দূরত্ব জিনিসটা কি, বাট মাথায় রাখো যে লেন্সের আশেপাশে আগে বায়ু ছিল, লেন্সের ফোকাস দূরত্ব একরকম ছিল, লেন্সের আশেপাশে এবার মনে করো পানি আসছে, লেন্সের ফোকাস দূরত্ব একরকম হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস বলা হয় যে পানিতে একটা কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে একটা কাঁচ লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ। আমি তোমাকে বলি, ধরো একটা কাঁচ লেন্স নিলাম, এই লেন্সকে আমি বায়ুতে নিয়ে গেলাম, তখন তার ফোকাস দূরত্ব মনে করো হইলো কত, 4। এই লেন্সটাকে আমি আবার কোথায় নিয়ে গেলাম, নিয়ে গেলাম হচ্ছে পানিতে, পানিতে নিয়ে গেলে তার ফোকাস দূরত্ব কত হবে, 4 গুণ হবে, 4 গুণ 4 16। মুখস্থ যে পানিতে ফোকাস দূরত্ব বেড়ে যায়, ঠিক আছে? ঘন মাধ্যমে নিয়ে গেলে ফোকাস দূরত্ব বেড়ে যায়, এটা মাথায় রাখবা, যে পানিতে একটা কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের কত, 4 গুণ, বায়ুতে ফোকাস দূরত্ব 4 থাকলে পানিতে কত, 16। একদম মুখস্থ ম্যাথ আসে, এইটাই আসে, ঠিক আছে? এইটাই আসে একদম মুখস্থ, যে বায়ুতে যা থাকবে পানিতে কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব 4 গুণ হবে, একদম মুখস্থ, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, দেখো এটা হালকা মাধ্যম, হালকা মাধ্যমে ফোকাস দূরত্ব কম, আর বায়ু মাধ্যমে কি হয়ে যায়, ফোকাস দূরত্ব মানে অন্য ঘন মাধ্যমে ফোকাস দূরত্ব বেড়ে যায়। এটা হচ্ছে এই মানে মনে রাখাটা থেকে মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসা হচ্ছে উত্তল লেন্সের টাইপ। আমরা বলি উভত্তল, সমতলোত্তল, অবতলোত্তল। ওরে বাবা, উভত্তল মানে কি, দুইটাই উত্তল, দেখো এই সাইডে উত্তল, এই সাইডে উত্তল। সমতল উত্তল মানে কি, এক সাইড সমতল, এই যে এই সাইডটা সমতল আর এই সাইডটা উত্তল, সমতল উত্তল।
অবতলোত্তল মানে কি, এই যে দেখো কেইভের মতো হয়ে আছে, কেইভ কনকেইভ, এটা হচ্ছে কি অবতল, এটা হচ্ছে উত্তল, তাহলে অবতলোত্তল। আচ্ছা, এবার আসা হচ্ছে উভাবতল, এটা হচ্ছে অবতল লেন্সের টাইপ। উভাবতল মানে কি উভয় অবতল, এটাও কেইভের মতো, এটাও কেইভের মতো, এটা হচ্ছে কি উভাবতল মানে দুইটাই অবতল। সমতল অবতল মানে কি, এই সাইডটা অবতল কেইভের মতো আর এই সাইডটা কি সমতল, তাহলে সমতল অবতল। আচ্ছা, উত্তলাবতল মানে কি উত্তল প্লাস অবতল, এই দেখো এই সাইডটা উত্তল এই সাইডটা অবতল, মানে এটার মতো আর কি উত্তলাবতল বা হচ্ছে অবতলোত্তল। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে উত্তল লেন্স এবং অবতল লেন্সের টাইপ, গুরুত্বপূর্ণ এটা। ওকে, এবার আসা হচ্ছে গোলকীয় দর্পণ জিনিসটা হচ্ছে কি সেটা দেখবো। আমরা কিন্তু সংজ্ঞার মাঝখানে পড়তেছি অলরেডি, এখন চলে আসো গোলকীয় দর্পণ কি। মনে করো একটা গোলক, এই গোলকের এইখানে আমি সিলভারের প্রলেপ লাগাইছি, ঠিক আছে, তারপরে কাট করে ফেলছি, এই পরেই চলে আসছে হচ্ছে আমার কাছে একটা দর্পণ, যেখানে আমি চেহারাটা কোথায় দেখতে পারবো বলতো, পেছনে কিন্তু সিলভারের দর্পণ লাগানো, আমি দাঁড়াবো এইটার সামনে, আমি আমাকে এইটার মধ্যে দেখতে পারবো, তাহলে এটাকে বলা হয় অবতল দর্পণ। দেখো এটা খোঁচ হয়ে আছে, মানে আমি আমাকে এই খোঁচের মাঝখানে বা এই গর্তের মাঝখানে দেখতে পাচ্ছি, এটা একটা অবতল দর্পণ। আচ্ছা, সেম ভাবে আমার একটা মনে করো গোলক আছে, এই গোলকের ভেতরের পার্টে আমি সিলভারের প্রলেপ লাগাইছি, ওকে, তারপরে কাট করে ফেলছি, এখন আমি আমাকে কোথায় দেখতে পারবো, আমি আমাকে দেখতে পারবো হচ্ছে উত্তল তলে, অর্থাৎ যেই সাইডে প্রলেপ থাকে তার কিন্তু উল্টা সাইডে আমি নিজেকে দেখতে পাই, তাহলে আমি এবার আমাকে এইটার সামনে দেখতে পারবো, কোন তলে দেখতে পারতেছি, উত্তল তলে, তাহলে এই দর্পণটাকে, এই দর্পণটা হচ্ছে উত্তল তল, মাথায় রাখবা। অবতল দর্পণ কোনটা, এই যে এটা খোঁজ হয়ে আছে যেখানে দেখতে পারতেছি, উত্তল দর্পণ কোনটা, এটা। আমরা এই দুইটা গোলকীয় দর্পণ দেখতে পাই, যার এখন তুমি বেশ কিছু ইনফরমেশন পড়তে পারবা, অনেক অনেক কিছু আছে এখানে, অনেক অনেক কথা আছে, প্রত্যেকটা আমরা ব্যাখ্যা মানে প্রত্যেকটা একটা একটা স্লাইডে আস্তে আস্তে দেখবো। মেরুবিন্দু জিনিসটা হচ্ছে কি, গোলকীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, আচ্ছা দেখো আমরা এই মাত্র যেই দর্পণটা আঁকছি না, এই দর্পণের এই যে মধ্যবিন্দুটা থাকে, ধরো এই দর্পণ, এই যে মধ্যবিন্দু, এটাকে বলা হয় মেরুবিন্দু। এটা মনে করো দর্পণ, এটা পুরো গোলকটা ছিল, এতটুকু কাটছি, তাহলে এই যে দর্পণটা থাকবে, এই দর্পণের এই যে মধ্যবিন্দু, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার মেরুবিন্দু। ওকে, মেরুবিন্দুকে কি দিয়ে লেখা হয়, মেরুবিন্দুকে লেখা হয় হচ্ছে এ দিয়ে লেখা হয়, দ্যাটস ইট, এটাকে মেরুবিন্দু বা পোল বলা হয়। পরে আসে হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র জিনিসটা হচ্ছে কি, আমার এই যে দর্পণটা, এই দর্পণটাকে একটা গোলকের অংশ ছিল না যেটা আমি কাটছি, তাহলে আমার এই দর্পণটা যেই গোলকের অংশ ছিল, সেই গোলকের যে কেন্দ্র, এইটাকে বলা হয় হচ্ছে বক্রতার কেন্দ্র। দেখো গোলকীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, এই যে এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, ফাইন। এবার চলে আসে প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে কি, আমার এই যে বক্রতার কেন্দ্র আর এই যে মেরু আছে, এদের মধ্যে যদি আমি একটা সংযোজক রেখা টানি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার প্রধান অক্ষ। ঠিক আছে, এই বরাবর ধরো এইখান থেকে এটা কি সরলরেখাটা থেকে এটাকে ছেদ করে যাবে না, এটাই হচ্ছে প্রধান অক্ষ। বুঝতে পারছো? দেখো গোলকীয় দর্পণ, দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রান্ত যে সরল রেখা, এইটা এবং এইটার মধ্য দিয়ে অতিক্রান্ত সরল রেখা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। ঠিক আছে, এই হচ্ছে বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আসো গৌণ অক্ষ। গৌণ অক্ষ মানে কি, মেরু ব্যতীত অন্য কোনো একটা বিন্দু নিলাম, দর্পণের যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরু ব্যতীত, এটা হচ্ছে মেরু, এটা ব্যতীত অন্য কোনো বিন্দু দিয়ে অতিক্রান্ত যে সরল রেখা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে গৌণ অক্ষ। ধরো এইটা একটা গৌণ অক্ষ, আবার এইটা একটা গৌণ অক্ষ, ঠিক আছে, অনেকগুলো গৌণ অক্ষ হইতে পারে, কিন্তু প্রধান অক্ষ কিন্তু একটা। ঠিক আছে, তাহলে গৌণ অক্ষ হচ্ছে কোনো মেরু ব্যতীত দর্পণের অন্য কোনো বিন্দু দিয়ে, অন্য কোনো বিন্দু দিয়ে, এই যে তোমার বক্রতা কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায়, যে সরলরেখা যায় তাকে কি বলা হয়, গৌণ অক্ষ। গৌণ অক্ষ আরেকটা কি হইতে পারে, ধরো এই যে এইখান থেকে একটা যাবে গৌণ অক্ষ, অনেক গৌণ অক্ষ হইতে পারে। দ্যাটস ইট। এবার হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কোনটা, গোলকীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, উক্ত গোলকের ব্যাসার্ধকে। তো এই দর্পণটা কি, এই দর্পণটা আমি চিন্তা করি যে বাহিরে প্রলেপ লাগানো, ঠিক আছে, এই দর্পণটা হচ্ছে এই গোলকটার একটা অংশ বিশেষ, তাহলে এইটার যে কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এইটার যে ব্যাসার্ধ, এটার যে ব্যাসার্ধ, এটাকে কি বলবো, এটাকে বলবো বক্রতার ব্যাসার্ধ। এটাকে কি বলা হচ্ছে, বক্রতার ব্যাসার্ধ। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা আর দিয়ে প্রকাশ করে প্রধান ফোকাস বা হচ্ছে মুখ্য ফোকাস। এটা একটু বুঝতে হবে তোমাকে, প্রধান ফোকাস বা মুক্ত ফোকাস জিনিসটা কি। এই জন্য আমাদের একটা ছোট্ট অ্যানিমেশন এখানে আমরা দেখে ফেলবো যে প্রধান ফোকাস বা হচ্ছে মুক্ত ফোকাস জিনিসটা হচ্ছে কি। তো দেখো আমাদের কাছে দুই ধরনের আমার এখানে দর্পণ আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে এই যে এইখানে আমি চেহারা দেখতেছি, মানে এটা হচ্ছে আমার অবতল দর্পণ। চেহারাটা এবার কোথায় দেখতেছি, এইখানে, তাহলে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। এখন অবতল দর্পণ, উত্তল দর্পণ যাই হোক না কেন, দেখো প্রধান অক্ষ হচ্ছে আমার কোনটা, এটা যদি একটু এখানে আঁকি, যদি এখানে একটু দেখো আমার সাথে, আমার এই যে আমি যেখানে এখন ওপেন করতেছি, এইখানে হচ্ছে তোমার ইয়া খুবই কম থাকে, বুঝছো। এখানে হচ্ছে তোমার যেই আমরা বলি যে এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে খুবই কম থাকে, বোঝা যায় খুবই কম, বুঝছো। সো আমি মনে করলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ,
এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে, দেখতে পারতেছো। এখন দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলো, আলোক রশ্মি সমান্তরাল আসার পর দেখো সবাই একটা বিন্দুতে মিলিত হয়েছে। সবাই কি হয়েছে, সবাই হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা একটু আমরা দেখি, সবাই কি হয়েছে দেখো, সবাই এই যে এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে আমি কি বলি, এটাকে আমি বলি হচ্ছে আমার ফোকাস বিন্দু, এটাকে আমি কি বলি, ফোকাস বিন্দু বলি আমাদের। ওকে, তাহলে কি বলছি, প্রধান অক্ষ এটা, এর সমান্তরাল অনেকগুলো আলোক রশ্মি আসলো, মিলিত হইলো যে বিন্দুটাতে, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। উত্তল লেন্স, সরি উত্তল তোমার যে দর্পণের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি সমান্তরাল আসলো, এরপরে কি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ছড়ায় যায়। ওইটা মাথায় রাখবে না, তোমার উত্তল দর্পণ নাই। ছড়ায় গেলে তোমাদের মনে হয় যে এটা হচ্ছে একটা রশ্মিতে গিয়ে মিলিত হবে, একটা রশ্মিতে গিয়ে মিলিত হবে, একটা রশ্মিতে গিয়ে মিলিত হবে, বা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। ওই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। তোমার এটা নিয়ে কোনো দরকার নেই, তুমি অবতল দর্পণটা দেখো। জিনিসটা কি, প্রধান অক্ষের সমান্তরাল আসলে একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে ফোকাস বিন্দু। ওকে, তাকে বলা হয় কি, ফোকাস বিন্দু। এবার চলে আসে হচ্ছে আমাদের আগের পার্টে, সেটা হচ্ছে কোনটা, এই জায়গায় যে এইটা আমরা এখন দেখব। সেই যে বলছে হচ্ছে প্রধান ফোকাস বা হচ্ছে মুখ্য ফোকাস, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের, এই যে প্রধান অক্ষের সমান্তরাল গেল, কোন একটি গোলকীয় দর্পণে আপতিত হবার পর প্রতিফলিত রশ্মিসমূহ প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে বা প্রধান অক্ষের যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। কেন চিন্তা করো, এই যে এইখানে হইলে কি হইতো, এটা উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে এরকম হইতো, তো মনে হইতো কি এটা এইখান থেকে ছড়ায় পড়ছে, মানে আমার মনে হয়, মনে হওয়া মানে কি, ডট ডট দিয়ে লাইন মিলানো, যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, বা যেই বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, যে বিন্দুতে মিলিত হয়, এটাকে আমরা কি বলি, ওইটাকে ওই বিন্দু, ওই যে দর্পণ তার প্রধান বা হচ্ছে মুখ্য ফোকাস বলা হয়। ওকে, তো এখানে আসার পর কি হয়েছে, এখানে আসার পর হচ্ছে এই বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস বা হচ্ছে মুখ্য ফোকাস। দ্যাটস ইট। আচ্ছা, এবার আসো হচ্ছে পরেরটা, যে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব মানে কি, এই যে আমার মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে আমার প্রধান, আমরা বলি ফোকাস দূরত্ব, তাকে বলা হয় কি, ফোকাস দূরত্ব। এবং ফোকাস দূরত্বের মান কি হবে জানো, ফোকাস দূরত্বের মান হবে আমার এই যে বক্রতার ব্যাসার্ধ আছে না, তার থেকে অর্ধেক। এটা 10 মিটার হলে এটা 5 মিটার, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে কি, r/2। ওকে, সো ফোকাস দূরত্ব হচ্ছে কি, r/2। এই হচ্ছে আমাদের কাছে কথা। এবার চলে আসে হচ্ছে ফোকাস তল। ফোকাস তল হচ্ছে কি, এই ফোকাস বিন্দু যেখানে আছে না, সেই বরাবর একটা তল আমি লম্ব বরাবর দিব। ধরো আমার এটা হচ্ছে ফোকাস তল, ঠিক আছে, এই বরাবর একটা এরকম কাগজ বসাই দিব, এই বরাবর কি করবো, একটা কাগজ বসাই দিব, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফোকাস তল। এই বরাবর লম্বভাবে একটা কাগজ বসাই দিব, এটা ফোকাস তল। এই বরাবর কি করছে, একটা লম্বভাবে কাগজ বসাই দিচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার ফোকাস তল। ওকে, সকল আলো হচ্ছে এইটার মধ্য দিয়ে যাবে, এই হচ্ছে কথা। ওকে, সো গোলকীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষের লম্বভাবে, প্রধান অক্ষের লম্বভাবে আমি কি করছি, একটা অঙ্কিত তল, এটাকে বলা হয় তার ফোকাস তল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফোকাস তল। দ্যাটস ইট। আচ্ছা, গৌণ ফোকাস মানে হচ্ছে কি, দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, দেখো এইবারও সমান্তরাল, বাট এটা প্রধান অক্ষের সমান্তরাল না। দেখো আগে আমরা কি দেখতাম, আগে দেখতাম একদম প্রধান অক্ষের সমান্তরাল যেত, বাট দেখো এখনো সমান্তরাল আলোক রশ্মি আসতেছে, বাট সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল না। এই আলোক রশ্মিগুলো কি হবে, প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে যেই বিন্দুতে মিলিত হয়েছে সেগুলোকে বলা হয় গৌণ ফোকাস। দেখো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে আনতভাবে, প্রধান অক্ষের সাথে আনত একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপতিত হবার পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ দর্পণের ফোকাস তলের যে বিন্দুতে, দেখো দর্পণ একটা বিন্দুতে মিলিত হয়েছে, দেখা যাবে কি জানো, সেটা হচ্ছে ফোকাস তলটা করছি না, এই ফোকাস তলের কোন একটা বিন্দু, একটা কাগজ মনে করো, এই কাগজের কোন একটা বিন্দু। ওকে, আমার কাছে হচ্ছে একটা কাগজ আছে, এখানে নিচে আছে, সো এই যে কাগজ, এই কাগজেরই কোন একটা বিন্দুতে গিয়ে যাবে, এটা মনে করো প্রধান ফোকাস, ও কোন একটা বিন্দুতে গিয়ে পড়বে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের কাছে গৌণ ফোকাস। ঠিক আছে, তাহলে এই ফোকাস তলের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় কি, ওই দর্পণের একটা গৌণ ফোকাস। আবার গৌণ ফোকাস এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, মানে কাগজের যে কোনো বিন্দুতে হইতে পারে। ঠিক আছে, কখন হইতে পারে, যখন আমি প্রধান অক্ষের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমি এই সমান্তরাল রশ্মিগুচ্ছ দিচ্ছি। আর যদি প্রধান অক্ষের সমান্তরাল দিই তাহলে কোথায় হবে, প্রধান ফোকাসে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল দিলে প্রধান ফোকাসে যাবে, প্রধান অক্ষের সাথে অন্য কোনো অ্যাঙ্গেলে দিলে গৌণ ফোকাসে যাবে। ঠিক আছে, তাহলে প্রধান ফোকাস আর গৌণ ফোকাস বুঝছো, প্রধান মানে সমান্তরাল গেলে যেখানে মিলিত হবে, আর গৌণ মানে অন্য কোনো অ্যাঙ্গেলে দিলে যেখানে মিলিত হবে। এই হচ্ছে আমাদের কাছে গৌণ ফোকাস। প্রধান ছেদ, প্রধান ছেদ মানে হচ্ছে কি, কোনো গোলকীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে অতিক্রমকারী কোনো তল যে বৃত্তাকার রেখায় দর্পণকে ছেদ করে তাকে ওই দর্পণের প্রধান ছেদ বলে। ঠিক আছে, তা আমি কি করছি, আমি হচ্ছে এটা মনে করি একটা আমার গোলক ছিল, সেই গোলকটাকে হচ্ছে প্রধান অক্ষের মধ্য দিয়ে একটা তল গেছে, তল গেছে, যেটা হচ্ছে কি করছে, একটা বৃত্তাকার রেখায় ছেদ করছে। তখন এই বৃত্তাকার রেখাকে বলা হয় কি, যে এইটা, এটাকে বলা হয় কি, এটাকে আমার বলা হয় হচ্ছে আমার প্রধান ছেদ। ঠিক আছে,
এটাকে আমাকে বলা হচ্ছে কোনটা, এটাকে বলা হচ্ছে প্রধান ছেদ। ওকে, সো জিনিসটা দেখো, কোন কোন গোলকীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে অতিক্রমকারী তল যে বৃত্তাকার রেখায়, যে প্রধান অক্ষ এইটা, প্রধান অক্ষ এইটা, এটার মধ্য দিয়ে অতিক্রম করছে একটা লাইন, একটা বৃত্তাকার রেখায় ছেদ করছে, এই ছেদটাকে বলা হয় প্রধান ছেদ। প্রধান ছেদ মানে কি, কাটছো, প্রধান ভাবে কাটছে, যেটা প্রধান ছেদ। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে প্রধান ছেদ বা হচ্ছে প্রিন্সিপাল সেকশন। এইটা খুব বেশি আসে না, তো প্যারা নেই এটা কোনো। সেই হচ্ছে কথা, একটা গোলক ছিল, কাটছি প্রধান অক্ষ বরাবর, তাহলে এইটা এই যে রেখাটায় ছেদ করছে, মানে আমার গোলকটা যেইভাবে আমি কাটছি, আমি আমার একটা গোলককে যেভাবে কেটে এটাকে এখন কি বানাইছি, এটাকে বানাইছি তো আমার একটা দর্পণ, তাহলে যেভাবে কাটছি এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে প্রধান ছেদ। প্রধান তল, প্রধান তল মানে হচ্ছে কি, গোলকীয় দর্পণের মেরুবিন্দুর মধ্য দিয়ে প্রধান অক্ষের সমান লম্বভাবে অঙ্কিত তলকে দর্পণের প্রধান তল বলে। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, আমি তোমাকে বলি প্রধান তল জিনিসটা কি। আমার এটা মেরুবিন্দু না, এটা প্রধান অক্ষ না, এই বরাবর আমি একটা লম্বভাবে একটা তল দিছি। মনে করো এইটা আমার হচ্ছে একটা, এই যে আমার এই আঙ্গুলটা হচ্ছে আমার একটা মেরুবিন্দু, ঠিক আছে, তাহলে মেরুবিন্দু বরাবর আমি গেছি, তো মেরুবিন্দু বরাবর আমি একটা লম্বভাবে তল স্থাপন করছি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে আমার প্রধান তল। তাহলে গোলকীয় দর্পণের এই মেরুবিন্দু এর মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে লম্বভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অঙ্কিত তলকে, এই যে একটা অঙ্কিত তল, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা প্রধান তল। ঠিক আছে, ধরো এটা আমার এই যে এটা মনে করো আমার মেরুবিন্দু, এই বরাবর আমি একটা কাগজ দিয়ে দিছি, মেরুবিন্দু বরাবর লম্বভাবে একটা কাগজ দিয়ে দিছি, এটাই হচ্ছে কি, কাগজটাই প্রধান তল, প্রিন্সিপাল প্লেন। উন্মেষ, বাবা ভাই রেটিনা নাই না, রেটিনা মেডিকেল কিছু নাই এখন, মেইনলি হচ্ছে উন্মেষ, যেটা উন্মেষ হচ্ছে কি, বলা ভাই মার্কেটিং করতেছে ইসাক স্যার। আচ্ছা, উন্মেষ কি, গোলকীয় দর্পণের প্রধান ছেদ বক্রতার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, দেখো প্রধান ছেদ কোনটা, এই যে এতটুকু থেকে এতটুকু আমার একটা ছেদ করছে, তাই না, প্রধান ছেদের অংশই তো এটা ছিল। এই যে চিন্তা করো, প্রধান ছেদ যতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে এটা হচ্ছে প্রধান ছেদ, তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রধান ছেদ, আমি যদি 2D আঁকি তাহলে এটা হচ্ছে প্রধান ছেদ, এইটা হচ্ছে আমার এই কেন্দ্রে যে পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই যে পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এইটাকে বলা হয় উন্মেষ। ঠিক আছে, এই যে প্রধান ছেদ যতটুকু আসে, মানে দুইটা মাথা, এটা হচ্ছে আমার কেন্দ্রে যে পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে উন্মেষ। ওকে, এই হচ্ছে উন্মেষ। ওকে, আচ্ছা, উন্মেষ বাকি বলা হয় অ্যাপারচার। আচ্ছা, এবং দেখো কোন দর্পণের উন্মেষ 10 ডিগ্রি অপেক্ষা কম হলে ওই দর্পণকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়। 10 ডিগ্রির কম হলে ক্ষুদ্র উন্মেষযুক্ত, কিন্তু আসছে। ঠিক আছে, দেখছো তাহলে কি সহজ প্রশ্ন আসে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণটাকে বলা হয় 10 ডিগ্রির কম, 15 ডিগ্রি হলে ক্ষুদ্র উন্মেষ না। ওকে, সো এই হচ্ছে উন্মেষ, আমাদের হচ্ছে এখানে শেষ। তাহলে বুঝতে পারছো আমাদের সংজ্ঞা কিন্তু শেষ। এখন তোমার কাছে যেটা আসে সেটা হচ্ছে লেন্সের সূত্রসমূহ। এই যে একটা লেন্স আমরা বলি, এই লেন্সের সূত্র দুইটা আছে। একটা হচ্ছে লেন্সের প্রস্তুত করার সূত্র, যে তোমাকে আমি বলবো তুমি এই মানের একটা লেন্স তৈরি করো, এই ফোকাস দূরত্বের লেন্স তৈরি করো, ফোকাস দূরত্ব তো জানো। আচ্ছা, তাহলে এই লেন্সের বলবো এই ফোকাস দূরত্বে একটা লেন্স তৈরি করো। আবার তোমাকে লেন্স রিলেটেড কিছু ম্যাথ দিব, যে আমি এই জায়গায় বস্তু রাখছি, কোন জায়গায় তোমার প্রতিবিম্ব তৈরি হবে, কোন জায়গায় ফোকাস দূরত্ব, অর্থাৎ দুইটা সমীকরণ আছে। লেন্স প্রস্তুতকরণের সমীকরণ কি, 1/f = μ2/μ1 - 1 1/r1 - 1/r2। আর লেন্সের সাধারণ সমীকরণ কি, 1/f = 1/u + 1/v। শুরু করি হচ্ছে আমাদের কাছে লেন্স প্রস্তুতকরণের যে সমীকরণটা আছে সেটা। সূত্রসমূহ দেখো আমাদের কাছে প্রথমেই কি আসে, যে এইটা আমার একটা লেন্স, ঠিক আছে, এই লেন্সের হচ্ছে আমরা বলি μ2/μ1। μ2 হচ্ছে কি, μ2 হচ্ছে আমরা বলি এই যে আমার যে উপাদানটা আছে না, যেই লেন্সটা আমি বানাতে যাচ্ছি তার হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, μ1 হচ্ছে কি, μ1 হচ্ছে আমার আশেপাশের যে মাধ্যম, সেই আশেপাশের মাধ্যমের যে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এই যে μ2 এর কথা আমি কি বলতেছি, μ2 হচ্ছে আমার যেই লেন্সটা তার যে প্রতিসরাঙ্ক, μ1 হচ্ছে আশেপাশের যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক। ওকে, r1 হচ্ছে কি, r1 হচ্ছে এই যে আমার কাছে এই যে মানে বৃত্তের পার্টটা আছে, এটা তো ডেফিনেটলি কোন একটা বৃত্তের পার্ট, তাহলে যেই বৃত্তের পার্ট সেই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, r1। আমি যদি তোমাকে বলি যে আরেকটা বৃত্ত, মনে করো এই যে এইটা হচ্ছে আরেকটা বৃত্ত, এই বৃত্তর হচ্ছে আরেকটা ব্যাসার্ধ থাকবে, সেই r2, ওইটা নিতে হবে। সো r1 r2, এটা যেটা বড় হবে ওই অনুপাতে আমার আসলে পজিটিভ নেগেটিভ করতে হবে, সমস্যা নেই। তো 1/f = μ2/μ1 - 1 1/r1 - 1/r2, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লেন্স প্রস্তুতকরণের সমীকরণ। ঠিক আছে, ম্যাথ আসে কিছু, বাট ওই একটা থেকেই বলি কোনটা করবা, ওই যে পানিতে যে কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব 4 গুণ হয়, এটা পড়বা। সেটাকে লেন্স প্রস্তুতকরণ সমীকরণ বলা হয়। এটা কার কার উপর নির্ভর করে বলো, μ2 মানে হচ্ছে কি, আমরা বলতে পারি এটাকে লেন্সের ফোকাস দূরত্বের সূত্র বলা হয়। কেন, কারণ ফোকাস দূরত্ব বের করা হয়। এটি লেন্সের কার উপর, লেন্সের মাধ্যমের উপর নির্ভর করে, যে লেন্সের মাধ্যমের উপর নির্ভর করে, বেষ্টনকারী মাধ্যম মানে আশেপাশের মাধ্যমের উপর নির্ভর করে, এবং লেন্স দুটির তলের বক্রতার ব্যাসার্ধ, যেই লেন্সগুলো আছে সেটা কোন বক্রতার ব্যাসার্ধ তার উপর নির্ভর করে। বক্রতার ব্যাসার্ধ পড়ছিলাম না আমরা,
যে ওই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব, ওই বক্রতার ব্যাসার্ধ। ওকে, সো দর্পণের জন্য বড়, লেন্সের জন্য বড়, দুইটা জিনিস অলমোস্ট সেমই, বুঝছো? সো দুইটা জিনিসের সেমই, বক্রতার ব্যাসার্ধ বলতে এটার ক্ষেত্রে সেম বলা হয়, সেই তিনটা জিনিসের উপর নির্ভর করে। যদি তুমি সূত্র মুখস্থ রাখো তাহলে কিন্তু এমনি পারবা। লেন্সের সাধারণ সমীকরণ এবার একটু পড়াই তোমাকে। আমার একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে এইটা। ওকে, সো এই বস্তুটাকে আমি একটা লেন্সের সামনে রাখছি। সো এই বস্তু থেকে কি বের হয়েছে? এই বস্তু থেকে হচ্ছে এই যে আমার এখানে কি বের হয়েছে, রশ্মি বের হয়েছে। এবং যে কোনো প্রতিবিম্ব, বিম্ব কিভাবে তৈরি হয়? রশ্মিগুলো বের হয়, তারপরে সেই রশ্মিগুলো যখন মিলিত হয়, এই দেখো, তাহলে এই যে মিলিত হয়েছে, এই জায়গায় আমার কাছে কি হবে? আমার এই বস্তুটার প্রতিবিম্ব আমি দেখতে পারতেছি। মানে রশ্মি বের হয়ে মিলিত হলেই প্রতিবিম্ব তৈরি হয় গেল। এখন এই যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, আমরা এখানে জানতে চাই যে কত দূরে তৈরি হবে, কি কি অবস্থা তৈরি হবে, এইটা। সো আমরা শুরুতে বলি যে আমার লেন্স থেকে আমার এই যে বস্তুটা, এইটা মনে করো ইউ দূরত্বে আছে। ঠিক আছে, লেন্স থেকে বস্তুটা কত দূরত্বে আছে? ইউর দূরত্বে। তাহলে আমি জানতে চাই আমার লেন্স থেকে কত দূরত্ব ভি তে এই বস্তুটা তৈরি হবে। অর্থাৎ ইউ হচ্ছে কি আমার লেন্স থেকে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে কি আমার লেন্স থেকে বিম্বের দূরত্ব, আর এফ কি ভাই? এফ হচ্ছে এই যে লেন্সটা, এই লেন্সটার ফোকাস দূরত্ব। আচ্ছা, তুমি দর্পণের জন্য ফোকাস দূরত্ব পড়ছো, এখন বলতে পারো ভাই তাহলে আমাদের লেন্সের জন্য ফোকাস দূরত্ব কি হবে? সেম। কি জিনিস? আলোক রশ্মি প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ, ঠিক আছে, এটাও সেম, প্রধান অক্ষ আলোক রশ্মি। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, কি যাবে? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে এই যে বিন্দুটা গেছে না, এটাই তার ফোকাস দূরত্ব। বুঝতে পারছো? ধর আলোক রশ্মি এই বরাবর আসলো, তাহলে যেই বিন্দু দিয়ে যাবে ওইটাই হচ্ছে কি তার ফোকাস দূরত্ব। সেম জিনিস দর্পণের জন্য যা, লেন্সের জন্য তা। সমান গিয়ে যে বিন্দু দিয়ে যাবে ওইটাই হচ্ছে কি ফোকাস দূরত্ব। সমান গিয়ে এদিক থেকে গেছে, এই জিনিসটা ফোকাস দূরত্ব। এইখান থেকে এইটা গেছে, এইখান থেকে দেখো ফোকাস দূরত্ব দিয়ে গিয়ে এদিক গেছে, তাহলে এইটা হচ্ছে কি দুইটা বিন্দু মিলিত হওয়ার পর এখানে আমার বিম্ব তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারছো, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। এই হচ্ছে আমাদের লেন্সের সূত্র সমূহ। সো আমি তোমাকে এইখান থেকে একটা জিনিস তোমাদের দেখাবো, তাহলে তোমাদের অনেক কিছু হচ্ছে এখানে ক্লিয়ার হবে। দেখো এখান থেকে কি হচ্ছে, সমান্তরাল একটা আলোক রশ্মি গেল, ফোকাস দূরত্ব দিয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড আলোটা একটু দেখো, সেকেন্ড একদম মাঝ বরাবর দিয়ে গেছে, বাঁকে নেই। ঠিক আছে, থার্ডটা দেখো, থার্ডটা হচ্ছে এই জায়গা দিয়ে গেছে, ফোকাস দূরত্বের মাঝখান থেকে গেছে। ফোকাস দূরত্বের মাঝে যাওয়ার পর সে কি হয়েছে? মাঝে যাওয়ার পর সে সোজা হয়ে গেছে। আমি জাস্ট একটু ইমেজটা আবার আনি, ঠিক আছে, তোমাদের জন্য বোঝা সহজ হবে। দেখো ফার্স্টে হচ্ছে কি, এই আলোটা গেছে ফোকাস দূরত্ব দিয়ে, একটা আলো গেছে কেন্দ্র দিয়ে, আরেকটা গেছে হচ্ছে ফোকাস দূরত্ব দিয়ে, যেটা ফোকাস দূরত্বে লেন্সে পড়ার পর কি সমান্তরাল হয়ে গেছে। দুইটা কিন্তু সেম জিনিস, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, আবার যদি তুমি ফোকাস দিয়ে যাও সমান্তরাল যাবে, আমরা কিছুক্ষণ পরে দেখব। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দিয়ে কি হয়? ইমেজ তৈরি হয়। দেখো তিনটা আলোক রশ্মি গেছে, এখানে তোমার ইমেজ তৈরি হবে। এই যে ক্যান্ডেলটা বা এই যে মোমটা, এই মোমের হচ্ছে ইমেজ তৈরি হবে। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ঠিক আছে, তুমি যদি এইটাকে আগে পিছিয়ে করো দেখবা হচ্ছে প্রতিবিম্বেরও হচ্ছে চেঞ্জ হইতেছে। মাথায় প্যারা লাগতেছে? লাগার কোনো কারণ নেই, কারণ কিছুক্ষণ পরে প্রতিবিম্বের একদম খুব সহজ একটা আমরা কনসেপ্ট পড়বো। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমরা আবার ওই জায়গায় যাব কিভাবে কি কাজ করে। আমরা অলরেডি হচ্ছে এই জিনিসটা দেখে ফেলছি। এবার চলে আসা হচ্ছে বিবর্ধন জিনিসটা। বিবর্ধন হচ্ছে একটা বস্তু কত বড় বা ছোট হতে পারে। কিছুক্ষণ আগে দেখে আসছো না যে এই যে আমাদের বিম্বটা, সেই বিম্বটা কিছু সময় ছোট হয়েছে, কিছু সময় বড় হয়েছে। তো এই যে একটা বিম্ব কত গুণ বড় বা কতটুকু ছোট হতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে বিবর্ধন। অর্থাৎ আমার যে চিন্তা করো, একটা সমতল দর্পণে যে সাইজের আমি কলম রাখি সেম সাইজের দেখি, এখানে কিন্তু কি হয় না, আকার ছোট বড় হয় না। বাট একটা ম্যাগনিফাইং গ্লাসে যখন তুমি নেও, ছোট ছোট যেই লেখা সেটাও বড় হয়ে যায়, এটা কিন্তু বিবর্ধন বলা হয়। ঠিক আছে, তাহলে বিবর্ধন হচ্ছে কি বিম্ব কত গুণ বড় বা ছোট হতে পারে। আমাদের বিবর্ধন দুই ধরনের, একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, একটা হচ্ছে কৌণিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, অর্থাৎ যে প্রতিবিম্ব সেটা মনে করো এতটুকু, প্রতিবিম্ব হয়েছে না, ওইটার দৈর্ঘ্যটা নিতে হয়। বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, তোমার যে বস্তুটা তার উচ্চতা, তাহলে প্রতিবিম্ব বা এই বস্তু এদের যে উচ্চতা অনুপাতটা, এটা করলে বিবর্ধন পাবো। বিবর্ধনের আরেকটা সূত্র আছে রৈখিক বিবর্ধনের, সেটা হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ বা অন্য কিছু করার ক্ষেত্রে। কি করতে চাই? মাইনাস ভি বাই ইউ। অর্থাৎ তুমি ধরো এই যে এই জায়গায় কি করতে চাও, এইটা আর এইটার মানে তুমি কি বের করতে চাও, বিবর্ধন বের করতে চাও, তখন তুমি কি করবা? প্রতিবিম্বের দূরত্ব বাই কি করবা, বাই হচ্ছে তুমি এই যে এইটা আমাদের যে বস্তুর তার দূরত্ব, এইটার যদি অনুপাত করো তাইলেই বিবর্ধন পেয়ে যাবে। বেশ মজা। সো মাইনাস ভি বাই ইউ, মাইনাসটা রাখা গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ পরে বলতেছি কেন।
কৌণিক বিবর্ধন হচ্ছে কি, আমাদের চোখে মাঝে মধ্যে বিভিন্ন বস্তুর জন্য না কোণ তৈরি হয়। আমাদের চোখে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। ধরো আমি তোমাকে এখানে একটু বলি, এখানে একটু আসে, ধরো আমি যে চোখে যে কোণটা উৎপন্ন করে, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, আমার চোখ হচ্ছে এইটা, ওকে। তাহলে দেখো আমার চোখ হচ্ছে এটাকে দেখার জন্য, আমার চোখ হচ্ছে এটাকে দেখার জন্য কি করতেছে, একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে না চোখের মাঝখানে। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে আমার দৃষ্টিকোণ, ঠিক আছে, এটা। সো আমার এইখানে যে জিনিসটা আসে, দেখো যে চোখে প্রতিবিম্ব কর্তৃক দৃষ্টিকোণ, অর্থাৎ প্রতিবিম্বটা আমার চোখে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করতেছে, ডিভাইডেড বাই চোখে বস্তু কর্তৃক সৃষ্ট দৃষ্টিকোণ, অর্থাৎ ওই বস্তুটা আমার চোখে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করতেছে, ঠিক আছে, এই জিনিসটাই। আমরা আরেকবার জিনিসটা তোমাদের একটু বুঝাই, তাহলে একটু সহজ হবে। দৃষ্টিকোণ আমরা পড়বো কিছুক্ষণ পরে। ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু তোমার চোখে অ্যাঙ্গেল তৈরি করতেছে হচ্ছে এই যে এটা, মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে। আবার এইটার যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব মনে করো অনেক বড়, তাহলে চিন্তা করো বড় হইলে কি হবে, এটা আমার চোখে অনেক বড় অ্যাঙ্গেল তৈরি করবে 60 ডিগ্রি, তাহলে এটা বিবর্ধন কি হবে 60/30। এই হচ্ছে কথা, অর্থাৎ চোখে, এটা হচ্ছে আমার চোখ, আমি মনে করো এখানে রাখলাম, এই হচ্ছে আমার চোখ। চোখে আমার বস্তু কতটুকু দৃষ্টিকোণ তৈরি করতেছে, আর এটা হচ্ছে কি আমার চোখে আমার প্রতিবিম্ব কতটুকু দৃষ্টিকোণ তৈরি করতেছে, এটাই বলা হচ্ছে যে বীক্ষণ যন্ত্রে বস্তু এবং প্রতিবিম্ব চোখে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাতকে কৌণিক বিবর্ধন বা সংক্ষেপে বিবর্ধন বলা হয়। তাহলে বুঝতে পারছো যে রৈখিক বিবর্ধন রেখা নিয়ে কাজ করে, কৌণিক বিবর্ধন কোণগুলোর অনুপাত, উপরে প্রতিবিম্ব নিচে হচ্ছে আমার যে বস্তু তার। তাহলে বিটা হচ্ছে কি প্রতিবিম্বের কারণে যে দৃষ্টিকোণ, আলফা হচ্ছে কি আমার যে বস্তু তার কারণে দৃষ্টিকোণ। তাহলে বুঝতে পারছো বিবর্ধন দুইটা, বিবর্ধন কৌণিক বিবর্ধন তোমাদের বইয়ে পরে দেওয়া আছে, আর আমরা এখানে একসাথে পড়ে ফেলছি, ওকে। সো রৈখিক বিবর্ধন যেটা, তার কয়েকটা সূত্র আছে, m = -v/u কিংবা m = f - v/f। বলতে পারো ভাই এই সূত্র কোন জায়গা থেকে আসে, তোমার মনে আছে একটা সূত্র পড়ছো 1/f = 1/u + 1/v। এই সূত্র থেকে তোমার কি করছে, ইউটাকে সরাইছে, এই যে এখান থেকে ইউটাকে সরাইছে, ইউটাকে এখান থেকে নিয়ে এসে ইউটা এখানে বসায় একটা সূত্র বের করছে, f - v/f। সেম ভাবে ভিটাকে সরায় কি বের করা যায়, f/f - u। মনে রাখবা কেমনে বলি, দুই সাইডেই এফ এর সাথে একটা মাইনাস আর একটা শুধু এফ আছে, একা এফ আছে। আমাকে বলো এই সূত্রের উপরে কে আছে, ভি, নিচে কে আছে, ইউ। তাহলে এফ মাইনাস সামথিং যখন হবে এফ মাইনাস ভি, এটা কোথায় থাকবে, উপরে থাকবে। ভি যেহেতু উপরে, এফ মাইনাস ভি উপরে, নিচে তাহলে একটা এফ থাকবে, শেষ। ইউ কই থাকে, নিচে থাকে, তাহলে এফ মাইনাস ইউ কই থাকবে, নিচে থাকবে, আরেকটা একা এফ কই থাকবে, উপরে থাকবে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বিবর্ধনের সূত্র। আমরা রৈখিক বিবর্ধনের সূত্র পড়ে ফেললাম, আমরা কৌণিক বিবর্ধন যেটা তার সূত্র হচ্ছে সুন্দরভাবে পড়ে ফেললাম, ওকে। তো চিহ্নের গ্যাঞ্জাম, চিহ্নের গ্যাঞ্জাম এখন তোমাদের আমি শেষ করব। যা কিছু অবাস্তব সবই ঋণাত্মক, শুধু বিবর্ধন বাদে। যা কিছু অবাস্তব সবই ঋণাত্মক, শুধু বিবর্ধন বাদে। ঋণাত্মক মানে কি, যেটা পসিবল না, তাহলে সেটাই হচ্ছে অবাস্তব। শুধু বিবর্ধনটা ঋণাত্মক হইলে বলবা সেটা একটা বাস্তব ঘটনা। তাহলে চিহ্নের গ্যাঞ্জামটা আমরা এখানেই শেষ করে ফেলি। দেখো আমাদের বলা হচ্ছে যে আমাদের এফ বা ফোকাস দূরত্ব ধনাত্মক, তাহলে কি বুঝবো আমি, যে এটা আসলে বাস্তবিক পক্ষে মিলিত হচ্ছে। আর ফোকাস দূরত্ব ঋণাত্মক মানে কি, বাস্তবিক পক্ষে ফোকাস দূরত্ব মিলিত হচ্ছে না, অবাস্তব। যেমন দেখো অবাস্তব মানে কি, কোনো কিছু মনে হওয়া। দেখো এইখানে একটা উত্তল লেন্স, আমরা কি জানি, বাউল। বাউল মানে কি, উত্তল লেন্স বাস্তব জিনিস তৈরি করে, বাস্তব বিম্ব। তাহলে এখানে বাস্তবই হবে। দেখো আলো সমান্তরাল আসলো, কই দিয়ে যাবে, ফোকাস দূরত্ব দিয়ে। দেখো বাস্তবে কি এর অস্তিত্ব আছে, আছে, তাহলে ফোকাস দূরত্ব বাস্তব, ফোকাস দূরত্ব ধনাত্মক। আচ্ছা, একটা অবতল লেন্স নেই, অবতল লেন্সে কি হয়, অবতল লেন্স মানে অপসারী, তাহলে এটা যখন যাবে অপসারণ করবে, এটা যখন যাবে অপসারণ করবে। মনে হবে, মনে হবে যে এটা হচ্ছে একটা রশ্মি থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, মনে হয়। মনে হওয়া মানে কি, অবাস্তব। মনে হওয়া মানে কি, অবাস্তব। তাহলে এই দূরত্বটা বাস্তবে এক্সিস্টই করে না। তাহলে এইখানে যে এফ থাকবে এটা হচ্ছে কি ঋণাত্মক। তাহলে বুঝতে পারছো, মাথায় রাখবে এইভাবে, উত্তল লেন্সে বাস্তব বিম্ব তৈরি হয়, তাহলে উত্তল লেন্সের এফ কি হবে, ধনাত্মক হবে, ভি কি হবে, ধনাত্মক হবে বেশিরভাগ সময়। অবতল লেন্সে কি, অবতল লেন্স মানে অবাস্তব হবে, তাহলে এখানে এফ কি হবে, ঋণাত্মক হবে। ঋণাত্মক মানেই অবাস্তব, তাই না? আচ্ছা, সে আমরা দেখলাম। এবার দেখো ভি যদি ধনাত্মক হয়, ভি ধনাত্মক হলে কি হবে, ভি ধনাত্মক হইলে এটা বাস্তব বিম্ব তৈরি হবে। যেমন তুমি দেখো এইটা যখন এখানে আসবে, এটা এখান থেকে যাবে, ঠিক আছে। আবার ধরো যদি আমি এইটাকে এইভাবে ধরি, তাহলে এই যে দুইটা বস্তু মিলিত হয়েছে, বাস্তবিক পক্ষে মিলিত হয়েছে, আমার বস্তুর কি আছে, আমার বস্তুর একটা দূরত্ব আছে। তাহলে এখানে কি, এখানে ভি হচ্ছে বাস্তবে আছে, তাই ভি এর মান কি হবে, ধনাত্মক হবে। আর তুমি যদি উত্তল লেন্সের অনেক কাছে নিয়ে যাও, দেখবো আমরা কিছুক্ষণ পরে, টেনশন করো না। বাট যদি হচ্ছে বাস্তবে মিলিত না হয়, তখন এদের ক্ষেত্রে কি হয়, ভি হচ্ছে ঋণাত্মক হয়। তো তোমাকে বলি, বস্তু এবং বিম্ব যদি একই দিকে থাকে, একই দিকে থাকে, তার মানেই হচ্ছে অবাস্তব। লেন্সের ক্ষেত্রে দেখো বস্তু এই দিকে, বিম্ব এই দিকে, তাহলে কি এটা বাস্তব।
বাস্তব মানে বাস্তবভাবে মিলিত হয়েছে, বাস্তব বিম্ব তৈরি হয়েছে। যদি তুমি দেখো বস্তু যেই দিকে, বিম্ব সেম দিকে, তাহলে বুঝবা কি এটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে কি অবাস্তব, ঠিক আছে। এইটা আর অবাস্তব হলে ভি এর মান কেমন হয়, ঋণাত্মক হয়। কেন পজিটিভ নেগেটিভ শিখাচ্ছি জানো? তোমার যখন ম্যাথ করবা না, এটা কাজে লাগবে, যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এইভাবে কাজে লাগে। যে যখন কোনো কিছু ধনাত্মক বলবে বুঝবো এটা বাস্তব, বাস্তব কোথায় কোথায় হয় ওইভাবে চিন্তা করবা। আর যদি ঋণাত্মক বুঝায় তাহলে বুঝবা কি অবাস্তব। দেখো একটা জিনিস তোমাকে বুঝাই, এই জায়গায় ভি এর দৈর্ঘ্যটা কি হবে, পজিটিভ ধরতে হবে। তুমি যখন এই যে এগুলা কখন কাজে লাগে, 1/f সমান যে 1/u প্লাস 1/v আছে না, তো এই ভি এর মান পজিটিভ বসাবা এই কেসে, ভি এর এই যে দূরত্বটা নেগেটিভ বসাবা এই কেসে। বুঝতে পারছো? তোমার এখন এটা লাগতেছে না, বাট তোমাকে বলতেছি আর কি। একটা জিনিস দেখো, যেহেতু ভি ধনাত্মক মানে কি, ভি ধনাত্মক মানেই বাস্তব বিম্ব, ভি ধনাত্মক মানে কি বাস্তব বিম্ব। দেখো উল্টা বিম্ব তৈরি হয়েছে, এটা সোজা এটা উল্টা। আবার এইটা কি একই দিকে, একই দিক থাকা মানেই অবাস্তব। তাহলে এইটা যদি একই দিকে অবাস্তব হয়, অবাস্তব বিম্ব কেমন হয়, সোজা হয়। দেখো এটাও সোজা এটাও সোজা, উল্টায় নেই। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এফ ধনাত্মক মানেই বাস্তব, ভি ধনাত্মক মানেই বাস্তব, এফ ঋণাত্মক মানেই অবাস্তব, ভি ঋণাত্মক মানেই অবাস্তব। আর অবাস্তব হইলে তুমি চিন্তা করতে পারতেছো বিম্বগুলো কেমন হবে, সোজা হবে। শেষ। এই হচ্ছে চিহ্নের গ্যাঞ্জাম। আচ্ছা ইউ কি কখনো ধনাত্মক মানে ঋণাত্মক হবে কিনা, না, কারণ ইউ তুমি নিজে সেট করতেছো, ইউ অলওয়েজ পজিটিভ, যেহেতু তোমার সেট করা এটা, তুমি নিজে বসাচ্ছ, তাই ইউ অলওয়েজ পজিটিভ হবে। এবার আসা হচ্ছে এম, এম ঋণাত্মক হলে কি হবে, এম ঋণাত্মক হলে হবে হচ্ছে বাস্তব বিম্ব, এম ঋণাত্মক হলে কি হবে, বাস্তব। এটা বলছিলাম যে একটা এক্সেপশন। আর এম ধনাত্মক হলে কি হবে, এম ধনাত্মক হলে হবে অবাস্তব। কেন একটু তোমাকে বুঝাই, এম এর সংজ্ঞা পড়ছিলা না, এম এর সংজ্ঞা পড়ছিলা কি, এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান কি, পজিটিভ, বাস্তব বিম্বের ক্ষেত্রে ইউ এর মান কি, পজিটিভ। তাহলে দুইটাই পজিটিভ হলে কি হবে, এখানে মাইনাসই আসবে না, এই জন্য এটা বাস্তব হয়েছে। তুমি যদি অবাস্তবের ক্ষেত্রে আসো, এম ধনাত্মক কিভাবে হয়েছে, এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান কি ভাই, নেগেটিভ, ইউ এর মান কি, পজিটিভই আসবে। তাহলে এই যে নেগেটিভ নেগেটিভ দুইটা মিলে পজিটিভ, নিচে আছে পজিটিভ, ফাইনালি হচ্ছে পজিটিভ চলে আসবে। এই এই হচ্ছে কথা। তো একটু দেখাই দিলাম, ডেরিভেশন এখানে দেখানোর দরকার ছিল না, বাট এই হচ্ছে মেইন কথা এখানে। ওকে, সো চিহ্নের গ্যাঞ্জাম আশা করি তুমি ক্লিয়ার আউট করছো, কেন চিহ্ন পড়াইছি। এবার আসো তুমি এইখানে বিম্বের পূর্ণ বিবরণ, অর্থাৎ একটা বিম্বকে যখন তুমি ডিসক্রাইব করতে চাও, তার তখন তোমার ওই ইয়া করতে হয়, কি যেন বলে, জ্যোতিষের মতো তার কুণ্ডলী বলতে হয় যে এইটা এই এই কাজ করবে, এটা এই এই করবে। একটা বিম্বের বিবরণ কিরকম ইমেজ তৈরি হবে, সেটাকে বিবরণ দেওয়ার জন্য তিনটা জিনিস তোমাকে মাস্ট বলতেই হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তার অবস্থান, দুই নাম্বার হচ্ছে তার প্রকৃতি, তিন নাম্বার হচ্ছে তার আকৃতি। অবস্থান হচ্ছে কি, সে কোন জায়গায় তৈরি হবে। যদি কোনো একটা বিম্ব বাস্তব হয় তাহলে আমাকে বলো ইউ এবং ভি কোন দিকে হবে, বিপরীত দিকে হবে। পড়ছি না আমরা যে কোনো একটা বিম্ব যদি বাস্তব হয়, এই যে বাস্তব বিম্ব কি হবে, বিপরীত দিকে, অবাস্তব বিম্ব কি হবে, একই দিকে। এটাই বলছে, বাস্তব বিম্বের ক্ষেত্রে অবস্থান কেমন হবে, ইউ এবং ভি বিপরীত দিকে হবে। বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি কেমন হবে, ধনাত্মক হবে, এম কেমন হবে, ঋণাত্মক হবে। শেষ, বিম্বের বিবরণ আমরা শিখে ফেলতেছি। অবাস্তব বিম্বের ক্ষেত্রে কি হয়, ইউ এবং ভি একই দিকে, বস্তু এবং বিম্ব একই দিকে, ইউ এবং ভি একই দিকে। আচ্ছা অবাস্তবের ক্ষেত্রে সব ঋণাত্মক হয়, ভি ঋণাত্মক, আচ্ছা এফ ঋণাত্মক হবে, আর কি হবে, জাস্ট এমটা ধনাত্মক হবে। ওকে, আচ্ছা বাস্তব বিম্বের প্রকৃতি কেমন হয়, বাস্তব বিম্ব উল্টায় যায় অলওয়েজ, বাস্তবতা সবসময় উল্টো, সবসময় কি হয়, আমরা বলি রূঢ়, কষ্টকর। তাহলে বাস্তব বিম্ব অলওয়েজ কি হবে, উল্টা হবে। আর অবাস্তব কোনো কিছু আমরা সোজা, অনেক সহজ মনে হয়, অবাস্তব যে কোনো কিছু সহজ সোজা, তাহলে সোজা বা সিধা, সিধা এটা। ওকে, আকৃতি কেমন হতে পারে, বড় বা ছোট হইতে পারে বা সমান হইতে পারে, কোনো সমস্যা নেই, বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে, আকৃতি মানে বুঝছো, প্রতিবিম্বটা বড় হইতে পারে ছোট হইতে পারে। ওকে, আর অবাস্তবের ক্ষেত্রে কি হতে পারে, বড় বা ছোট হতে পারে। এবং এটা আমরা কিভাবে বের করি, এই যে এল প্রাইম, এল প্রাইম মানে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে, সমান সমান বিবর্ধন গুণ এল। আচ্ছা মনে আছে বিবর্ধন সমান কি ছিল, আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, ওইটা জাস্ট রিপ্লেস করে এখানে লিখছে। তাহলে আশা করি বিম্বের যে পূর্ণ বিবরণ সেটাও তুমি শিখে ফেলছো, এই তিনটার মাধ্যমে আমরা প্রকাশ করি। কিছুক্ষণ পরে আরো ক্লিয়ার হবে। এখন দেখো লেন্সের আলোক রশ্মি চিত্র, লেন্স দিয়ে যখন আমরা কোনো একটা প্রতিবিম্ব তৈরি করি তখন আমাকে তিনটা শর্ত মাথায় রাখতে হয়। কি জিনিস, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র, মানে দুইটার যে কেন্দ্র, এই দুইটার একটা কেন্দ্র আছে, এর মধ্য দিয়ে যদি যায় কোনো ধরনের আঁকা বাঁকা হবে না, একদম যেদিক থেকে যাবে সেই দিকে সোজা চলে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, যদি তোমার আলোক রশ্মি লেন্সের এই প্রধান অক্ষের সমান্তরাল যায় তখন কি যাবে, ফোকাস দূরত্ব দিয়ে যাবে, কি যাবে, ফোকাস দূরত্ব দিয়ে যাবে। ঠিক আছে, আবার যদি তোমার মনে করো অবতল লেন্সের ক্ষেত্রে যাচ্ছে তখন কি হবে, সে তো অপসারিত হবে। তো অপসারিত হলে তো মিললো না, কি করা যায়, এই জন্য পেছন থেকে মিলাই, আমরা জোর করে মিলাই, যে সম্পাদ্য যেরকম জোর করে মিলাইতাম ওরকম। তো পেছনে কি করি আমরা, জোর করে মিলাই।
তাহলে যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, জোর করে মেলানো মানেই মনে হয়, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে বলো তো এখানে ফোকাস দূরত্ব নেগেটিভ, কারণ এটা জোর করে মিলাইছি আমি, আর এখানে ফোকাস দূরত্ব কি পজিটিভ, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আরেকটা কথা। থার্ড কথা হচ্ছে কোনো একটা আলোক রশ্মি যদি ফোকাস দূরত্ব দিয়ে যায়, ধরো আলোক রশ্মি গেছেই ফোকাস দূরত্ব দিয়ে, তাহলে লেন্সের লাগার পরে সে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল যাবে। কি বলছিলাম? প্রধান অক্ষের সমান্তরাল আসলে জাস্ট উল্টা চিন্তা করো, সমান্তরাল আসলে এদিকে যাবে, আর যদি ফোকাস দিয়ে যায় সমান্তরাল যাবে। এ দেখো আমি জাস্ট কি করছি, ফোকাস দিয়ে পাঠাইছি, ফোকাস বরাবর পাঠাইছি, যাবে না কিন্তু, সমান্তরাল যাবে। এটা দরকার নেই, এটা তোমাদের কাজ নেই, মেইনলি উত্তল দিয়েই কাজ থাকে। ওকে, সো এই তিনটা পয়েন্ট হচ্ছে আমরা দেখছি, এবং তোমাদের মনে আছে কিনা আমরা হচ্ছে একটা অ্যানিমেশন দেখছিলাম ওই সময়, যদি হচ্ছে এইভাবে যায় তখন সে কি হবে? সে হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব দিয়ে যাবে, ঠিক আছে? যদি হচ্ছে এই দিক দিয়ে যায় সে হচ্ছে কোনো চেঞ্জ হবে না। যদি হচ্ছে কি হয়, ফোকাস দূরত্ব দিয়ে যায় তখন কি হবে? সমান্তরাল চলে যাবে। এই হচ্ছে আমরা তিনটা জিনিস দেখছিলাম, এই তিনটা জিনিস মাথায় রেখো। এবার আমরা এখানে ছোট্ট একটা জিনিস দেখবো, আমাদের এখন শুরু হয়ে যাবে কি? এখন শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের যে উত্তল লেন্স, সেই উত্তল লেন্স অলরেডি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে তোমাদের ক্লাস। সো ক্লাসটা যেহেতু জ্যামিতিক আলোকবিজ্ঞান অনেক বড়, তুমি নিজেরাও দেখতেছো যে কত কত কন্টেন্ট আছে এখানে। সো আমরা শুরু করবো এখন উত্তল লেন্স। আগে ফার্স্ট একটু এই অ্যানিমেশনটা দেখো। সো দেখো আমাদের কাছে এই যে বস্তুটা, এই বস্তুটা আসতেছে আসতেছে, দেখো এখানে কিন্তু ইমেজ তৈরি হচ্ছে। এখন দেখো ইমেজ তৈরি হচ্ছে না, কিছুক্ষণ পরে আরো কাছে আনলে একই দিকে তৈরি হচ্ছে। ব্যাপারটা বুঝো, উত্তল লেন্সে মেইনলি বাস্তব বিম্ব, এই দেখো এইখানে আছে উল্টা বিম্ব, বাস্তব বিম্ব তৈরি হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে? একটা পর্যায়ে এসে একই দিকে প্রতিবিম্ব এবং আমার বস্তু এবং প্রতিবিম্ব একই দিকে আছে, তার মানে অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে। তার মানে উত্তল লেন্সে, মনে আছে বলছিলাম যে উত্তল লেন্সে বাস্তব বিম্ব তৈরি হয়, পাশাপাশি সকল দর্পণ লেন্সে অবাস্তব বিম্ব তৈরি হয়। এইটাই উত্তল লেন্সে আমাদের কাছে অবাস্তব বিম্ব তৈরি হয়। এবং দেখো এটা হচ্ছে আমার অবজেক্ট, এবং আমি যখন প্রতিবিম্ব দেখতেছি একটু খেয়াল করো কি কি আসতেছে। এক সময় আমি দেখবো যে আমার কাছে এই যে উল্টা ছিল, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে অনেক বড় হয়েছে, একটা পর্যায়ে গিয়ে কিছুক্ষণ পরে সোজা হয়ে গেছে ইমেজটা। দেখো তার মানে কি? যখন উল্টা ছিল তখন সেটা আমার বাস্তব ছিল, যখন এই যে উল্টা ছিল তখন আমার বাস্তব ছিল, বড় হচ্ছে, বিবর্ধিত হচ্ছে, এটা আমি দেখবো আমার বাস্তবে এইখান থেকে। আর যখন সোজা হয়ে গেছে তার মানেই হচ্ছে কি? তার মানে হচ্ছে সেটা বাস্তব ইমেজ। তার মানে আমার এই উত্তল লেন্সে আমি দুই ধরনের জিনিস দেখতে পাই। তোমরা এখন বলতে পারো ভাই কি দেখাচ্ছেন, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এখন খুবই সেই একটা নিয়ম শেখাবো। এই নিয়মটা শেখাইলেই তোমার সব এই কোন জায়গায় হবে, বড় হবে না ছোট হবে, সব একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি আমাদের পরের পার্টটা। তো দেখো বিভিন্ন জ্যামিতিক উপায়ে লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয়, যেটা একটা চার্ট আছে, এবং তোমরা, আমি কমেন্ট আস্ক করছিলাম তোমরা কোন জায়গায় প্রবলেম ফেস করো। এখন দেখো এখন এই জায়গায় তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় কিনা। বেসিক কনসেপ্ট হচ্ছে রুল অফ 6, এবং এই রুল অফ 6 হচ্ছে আমি শিখছিলাম হচ্ছে আমাদের সময় যখন অনলাইনে পড়াইতো ফাহাদ স্যার। সো আমি ফাহাদ স্যার একটা ক্লাস করতেছিলাম, আমাদের এই কনসেপ্টগুলো এসএসসিতে ছিল, তোমাদের মনে হয় শর্ট সিলেবাস ছিল দেখে তোমাদের নাই, আমরা লাস্ট আর কি ছিলাম ফুল সিলেবাসে, এরপরে মনে হয় 25 ব্যাচের পরে সামথিং। সো ওই সময় আমরা যখন অনলাইনে ক্লাস করতাম ফাহাদ স্যারের কাছ থেকে এটা আমি শিখছিলাম। সো খুব সেরা একটা নিয়ম ছিল। সো ফাহাদ স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা, ঠিক আছে? তো আমি এখন তোমাদের শিখাতে পারতেছি, ভালো লাগছে। আচ্ছা, সো বেসিক কনসেপ্ট হচ্ছে রুল অফ 6, যেটা সবসময় আমি তোমাকে আগে 6টা পজিশন শিখে, একটা লেন্সের এগেইনস্টে 6টা পজিশন শিখে, অসীম হইলে তার মান হচ্ছে 1। এরপরে অসীম থেকে তুমি এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষে এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, তাই না? তো আমি কি করলাম, প্রধান অক্ষেই আসি বাট বক্রতার কেন্দ্রের বাইরে, বাট প্রধান অক্ষ বরাবর থাকলে 2 নাম্বার পজিশন, ঠিক আছে? আচ্ছা, যদি আমি আমার বক্রতার কেন্দ্রে থাকি, সিতে থাকি, তখন সেটা কি হয়ে যাবে? 3 নাম্বার পজিশন। যদি আমি আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্ব এর মাঝে থাকি, তাহলে হচ্ছে 4 নাম্বার পজিশন। যদি আমি ফোকাস দূরত্বে থাকি তাহলে হচ্ছে কি 5 নাম্বার পজিশন। যদি আমি ফোকাস দূরত্ব এবং আমার এই যে আলোক কেন্দ্র তো মানে বুঝো সেন্টার যেটা এখানে, এর মাঝখানে থাকি, বা মেরু আমি চিন্তা করলে ধরে নিলাম, তো এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে 6 নাম্বার পজিশন। সেম ভাবে উল্টা সাইডও সেম, 6 5 4 3 2 1। বুঝতে পারছো? এই 6টা পজিশন মাথায় রাখো, পজ দিয়ে দরকার হলে আবার দেখো, ঠিক আছে? এই জায়গাটা আমি যেটা বললাম। এখন আসো কেন বলতেছি, তোমার গোলটা কি থাকবে, স্টেপ কি কি, অবস্থান আসলে কি 6 মাইনাস সংখ্যা। তোমাকে যদি আমি বলি 1 নাম্বার পজিশনে আছে একটা বস্তু, তুমি বলবা কি তার অবস্থান হচ্ছে 6 মাইনাস 1, 5 নাম্বার পজিশনে হবে। প্রকৃতি হচ্ছে কি, প্রকৃতি হচ্ছে 0। যদি তোমার কাছে সংখ্যার মান 0 না আসে, 0 আসলে সেটা অবাস্তব হবে, কারণ 0 তো আমি পড়াইনি তোমাকে, 0 মানে অবাস্তব। এই বাদে যা যা সংখ্যা আসবে, যে 5 আসছে না, যে কোনো সংখ্যা সবই বাস্তব। আর বাস্তব হইলে কি হয়, একটা বস্তু উল্টা হয়, অবাস্তব হইলে সোজা হয়, ঠিক আছে? মাথায় রাখবা, যদি কোনো বস্তু অসীমে তৈরি হয়, প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, তখন
সোজা উল্টা দুইটাই তৈরি হবে, আমি তোমাকে দেখাবো। অসীমে তো আমরা জানি না কিছু, তাই না? এই জন্য সোজা উল্টা দুইটা বলা হয়, যখন পড়াবো তখন দেখাবো। বাট মাথায় রাখো যে যে কোনো সংখ্যা আসলে শূন্যবাদে সব হচ্ছে কি বাস্তব। আচ্ছা, আকৃতি হচ্ছে কি, আকৃতি মাথায় রাখবা আগের বাই পরের সংখ্যা। আগের সংখ্যা দিবা উপরে, নিচে দিবা পরের সংখ্যা, তাইলেই তোমার কাছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো শুরু করি আমরা। অবস্থান নাম্বার 1, অসীম দূরত্বে বস্তু। অসীম দূরত্বে বস্তু মানে কি, বস্তুটা 1 নাম্বার পজিশনে আছে। আচ্ছা, 1 মানে হচ্ছে কি আমার এখন অবস্থান কই হবে, 6 - 1, তাই না? 6 এর রুল বলছিলাম। তাহলে এটা কত, 5। 5 মানে কি ভাই, 5 মানে ফোকাস তল, তাহলে বস্তুটা ফোকাস তলে থাকবে। অসীম থেকে আসলে সেটা কোথায় যাবে, ফোকাস তলে যাবে। গেল, ফোকাস তলে যদি হয়, আমি কি বলছিলাম, যে কোনো সংখ্যা আসলে সেটা কি হবে, প্রকৃতি হবে বাস্তব, আর বাস্তব হইলে কি হবে, উল্টা। শেষ। এবার আসো হচ্ছে আকৃতি বলি। এবার আমাকে বলো আকৃতি কেমন হবে, আগের সংখ্যা বাই পরের সংখ্যা। 1/5, 1/5 কি একের চেয়ে ছোট না? একের চেয়ে ছোট, বিবর্তিত হয়েছে, হয় নাই, তাহলে এটা কি হবে? আমি কি বলি যে যদি তোমার বিবর্ধনের মান m = 1 আসে, মানে কি আগে যা ছিল পরেও তা। m <1 মানে কি আকার ছোট হয়ে গেছে, বিবর্ধন হয় নাই। m<1 মানে কি অনেক বড় হয়ে গেছে, বিবর্ধিত হয়ে গেছে, তাই না? এই তিনটা তো বুঝো তোমরা। তাহলে আমরা কি বলি, 1/5 মানে কি বস্তুর সাপেক্ষে অত্যন্ত ছোট। তুমি আরেকটা জায়গা থেকে একটু চিন্তা করতে পারো, এক্সাম হলে যদি প্যাচ লেগে যায় কি করবা? আমাকে একটা কথা বলো, বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে -v/u। আচ্ছা, ভি বা প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, ফোকাস দূরত্বে। আর ইউ কোথায়, অসীম দূরত্বে। তাহলে আমাকে বলো, ফোকাস দূরত্ব কম না, অসীম দূরত্ব বেশি না? তাহলে কম আর বেশি এর মান কি আসবে, ছোট আসবে না? <1 আসবে না? <1 আসলে তো বিবর্ধন কি হয় নাই, বিবর্ধন না হইলে মান কি আসবে, ছোট হবে। তাহলে আমি কি বলতে পারি যে আমার আকৃতি কি হবে, বস্তুর সাপেক্ষে অত্যন্ত ছোট। যেহেতু আমরা বিবর্ধনটা পড়ে ফেলছিলাম, মনে আছে বিবর্ধন মানে কি, এটা তোমরা জানো। ব্যবহার হচ্ছে কি, দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য, এটাও তোমাকে মুখস্থ করাই দিই। দেখো, দূরবীক্ষণ, দূর থেকে আসতেছে আলো, সে আলোটা তুমি গ্রহণ করছো, দূর থেকে আসা মানে কি, অসীম থেকে আসা। তাহলে যখন তোমাকে দূরবীক্ষণ যন্ত্র দেয়া হচ্ছে এবং যখন অভিলক্ষ্য দেওয়া হচ্ছে, আমি তোমাদের পড়াবো অভিলক্ষ্য আর অভিনেত্র দুইটা। বাট দূরবীক্ষণ যন্ত্রে তোমার লক্ষ্যই কি থাকে, অসীম থেকে, মানে তুমি যদি লক্ষ্যর দিকে তাকায় থাকো, লক্ষ্য কিছে, অসীম থেকে আলো আসবে। তাহলে দূরবীক্ষণ, লক্ষ্য, অসীম দূরত্বে আলো আসবে। তাহলে অসীম দূরত্বে বস্তুর ক্ষেত্রে আমরা এইটা দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এই মেথডে তৈরি করে থাকি। ঠিক আছে, ব্যবহার হচ্ছে এইভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে অসীম দূরত্বের বস্তু। এবার আসো হচ্ছে পরেরটা, 2f এর বেশি দূরত্বে, মানে কি বক্রতার কেন্দ্র। 2f মানে আমি কি বলছিলাম মনে আছে, যে এটা যদি f হয় তার ডাবল দূরত্ব থাকবে, এই যে 2f, তাই না? এটা f, এটা ডাবল হচ্ছে এখানে 2f বা c বলা হয় এটাকে। তাহলে এখান থেকে বেশি দূরত্বে বাট প্রধান অক্ষ বরাবর আছে। এটা কয় নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন। 2 নাম্বার পজিশন থাকলে আমার অবস্থান কই যাবে ভাই, অবস্থান যাবে হচ্ছে 6 - 2 মানে 4। 4 মানে কি জানো ছিল, 1 2 3 4, এই যে এই 4, এই যে 4। 4 মানে হচ্ছে 2f এবং f এর মাঝে, যে f এবং 2f এর মাঝে। আচ্ছা, যেহেতু 4 আসছে, যে কোনো সংখ্যা কি হবে, বাস্তব এবং উল্টা। এটা কি হবে, আমি বলি 2/4। 2/4 কি হবে, হাফ, মানে কি ছোট, তাহলে বস্তুর সাপেক্ষে ছোট আসবে। লজিক্যালি চিন্তা করলে কি বুঝবো, যে আচ্ছা 2 নাম্বার -v/u, v হচ্ছে কাছে 4 নাম্বার পজিশনে, তাই না? 4 নাম্বার পজিশনে v হচ্ছে কাছে, আর 2 হচ্ছে আরো দূরে। তাহলে ছোট বাই বড়, ছোট বাই বড়র মান কি আসবে, একের চেয়ে ছোট আসবে। একের চেয়ে ছোট আসলে বিবর্ধন হবে না, ছোট দেখাবে, তাই না? এবার মান ছোট আসছে মানে কি, বস্তুটাকে ছোট লাগতেছে, তাই না? এই হচ্ছে কথা। সো বস্তুর সাপেক্ষে ছোট দেখাবে। এবং ব্যবহার হচ্ছে কি, ক্যামেরা। ক্যামেরা মাথায় রাখবা হচ্ছে, ক্যামেরা কি, ক্যামেরা হচ্ছে তোমার চোখের মতো দুইটা। ক্যামেরা আমাদেরকে বলে বেস্ট ক্যামেরা পৃথিবীর কোনটা, তোমার চোখ। তাহলে ক্যামেরায় তোমার চোখও যেরকম দুইটা, ক্যামেরাও কয় নাম্বার পজিশনে থাকবে, 2 নাম্বার পজিশনে। ক্যামেরা কয় নাম্বার, 2 নাম্বার পজিশন। 2 নাম্বার পজিশন কোনটা, 2f এর চেয়ে বেশি দূরত্ব। ঠিক আছে, এটা। এবার আসলে হচ্ছে 2f এর থেকে বেশি দূরত্ব, মানে 2f দূরে যদি অবস্থান করে, মানে এক্স্যাক্টলি 2f দূরে। আচ্ছা, 2f মানে আমি কি বলছিলাম, 3। তাহলে 3 থাকলে পজিশনও কত, 6 - 3 3, 2f এই থাকবে। তাহলে তাহলে 2f এ যদি বস্তু থাকে সেটা 2f এই যাবে, 3 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন। ঠিক আছে, 3 3 6। আচ্ছা, তাহলে যেহেতু 3, এটা একটা বাস্তব সংখ্যা, বাস্তব এবং উল্টা হবে। আচ্ছা, এবার আমাকে বলো আগের সংখ্যা বাই পরের সংখ্যা, আগের ডিসটেন্স পরের ডিসটেন্স, তাহলে কি হবে, 3/3 মানে 1। মানে আগে যা ছিল এখনো তাই আছে, আগে যা উচ্চতা ছিল এখনো তাই উচ্চতা আছে, তার মানে কোনো চেঞ্জ হয়নি, সমান এখন, তাই না? বিবর্ধন হয় নাই। ব্যবহার হচ্ছে কি, ভূ দূরবীক্ষণ যন্ত্রে উল্টা প্রতিবিম্বকে একই আকারে সমশীর্ষ প্রতিবিম্বে। মাথায় রাখবা হচ্ছে এটা ভূ দূরবীক্ষণে ইউজ করতেছি আমি, বাট দেখো সমশীর্ষ এই ওয়ার্ডটা আছে কিনা। সমশীর্ষ মানে কি, সমান শীর্ষ। সমান শীর্ষ মানে আমি কি বলছি, যেহেতু এটা কি সাইজ সেম আছে, এখানে যদি 2 মিটার উচ্চতা থাকে, এখানে 2 মিটার উচ্চতা থাকলে এখানে 2 মিটার থাকবে। তার মানে কি, শীর্ষ সমান, শীর্ষ সমান, সমশীর্ষ। তাহলে সমান আমি কখন পাবো, 3 আর 3 6, 3/3 সমান। তাহলে ওইভাবে চিন্তা করবো, সমান আমি কখন পাবো, যখন আমার 2f দূরত্ব বা 3 দূরত্ব থাকবে। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে সমশীর্ষ
প্রতিবিম্ব তৈরি করা যায়। আচ্ছা ইউ সমান সমান 4 মানে কি 2f এবং f এর মাঝে, 2f এবং f এর মানে কি u সমান সমান 4, তাহলে কোথায় কোথায় তৈরি হবে 2 নাম্বার পজিশনে, মানে কি 2 নাম্বার পজিশন কোনটা, এটা 2f হইলে 2f এর বাইরে। আচ্ছা তাহলে এবার আমাকে বলো আগের বাই পরের, আগের কত, আগের হচ্ছে 4, পরের হচ্ছে 2, তাহলে 2 m এর মান 1 এর চাইতে বড়, তাহলে কি হয়েছে ডেফিনেটলি বিবর্ধিত হয়েছে, বস্তুর সাপেক্ষে বড় হয়েছে, দেখো এটা ছোট এটা বেশ বড়, বস্তুর সাপেক্ষে বিবর্ধিত হয়েছে, অত্যন্ত বড় হয়েছে। ব্যবহার হচ্ছে কোনটা, অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য। এবার আমাকে বলো অনুবীক্ষণ যন্ত্রে কি করতে হয়, তোমার ছোট জিনিসকে বড় করতে হয়। তাহলে এফ এবং 2f বা 4 নাম্বার পজিশনে যখন থাকে তখন তোমার কি আসে 4/2, মানে 2 বস্তুকে বড় করতে হয়। তাহলে বড় তুমি কই করো, অনুবীক্ষণ যন্ত্রে করো না। অনুবীক্ষণ যন্ত্রে তোমার লক্ষ্য কি ভাই, অনুবীক্ষণ যন্ত্রে আমার লক্ষ্য হচ্ছে বস্তুকে বড় করা। আর এই বড় আমি কিভাবে করতে পারি, যদি আমি 4 থেকে 2 তে যাই তাহলে বড় হয়ে যাবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, জাস্ট এই ব্যবহারটা বুঝলে তোমার মানে এই যে আকৃতিটা বুঝলে ব্যবহারটা সহজ হয়ে যায়। এবার আসলে এফ এ অবস্থান করে, এফ মানে কি, এফ মানে হচ্ছে ইউ সমান সমান 5, তাহলে আমি কি বলতে পারি আমার বস্তু হবে ভি সমান সমান 1 বা অসীমে হবে। আচ্ছা অসীমে থাকলে সমস্যা হচ্ছে, অসীমে বাস্তব সমস্যা, অসীমে থাকলে তুমি বলতে পারবা সেটা বাস্তব না অবাস্তব, কারণ দেখো অসীমে থাকলে বস্তু কখনো মিলিতই হয় না, এই জন্য বলা হয় অসীম, কখনো মিলিত হয় না দুইটা রেখা। তো আমরা বলি যে তুমি যদি এটা অসীমে যায়, তোমার কোনো মিলিত হয়েছে, তুমি দেখছো জীবনে ওই বস্তুটাকে, দেখো না, তাহলে তুমি কিভাবে বলবো এটা বাস্তব না অবাস্তব। এই জন্য কি বলা হয়, দুইটাই বলে দেওয়া হয়, যেটা বাস্তব বা উল্টাও হইতে পারে, অথবা অবাস্তব বা সোজাও হইতে পারে, বাস্তব মানেই উল্টা আর অবাস্তব মানেই সোজা, যে কোনো একটা হইতে পারে। আচ্ছা এখন বস্তুর সাপেক্ষে খুবই বিবর্ধিত, কেন খুবই বিবর্ধিত আমাকে বলো, আগের বাই পরের সংখ্যা, আগের বাই পরের কি হবে, আগে হচ্ছে 5 পরে হচ্ছে 1, এটা কি 5 আসতেছে এম এর মান, তাহলে আমি কি বলবো খুবই বিবর্ধিত, অনেক বাড়ছে, তাই না। এবং কি হবে, বর্ণালী বীক্ষণ যন্ত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ। আচ্ছা মাথা দেখবা সমান্তরাল রশ্মিগুচ্ছ, দেখো সমান্তরাল অসীম, সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে কি, সে মিলিত হয় নাই তাই অসীমে আমরা দেখতেছি, তাকে অসীমে চলে গেছে। তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ কখন তৈরি হবে, যখন আমি একটা বস্তু অসীমে তৈরি করতে পারবো। তাহলে অসীম কখন কিভাবে তৈরি করা যায়, এই যে এফ এ, এফ এ অবস্থান করলেই সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি হয়। ঠিক আছে, এফ এ অবস্থান করলেই সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা, বুঝতে পারছো সমান্তরাল রশ্মিগুচ্ছ কিভাবে তৈরি করা যায়, অসীমে যদি পাঠাইতে পারো। ওকে, তোমার কনফিউশন হইতে পারে ভাই তাহলে আমি তো অসীম 1 নাম্বার পজিশনে বসাই দিতে পারি, সমান্তরাল দেখে আমি তো অসীম বলে আমি 1 নাম্বার পজিশন অর্থাৎ হচ্ছে অসীম থেকে আনতে পারি। বাট অসীমে কে থাকে ভাই, তুমি অলরেডি কাকে বসাইছো অসীমে, অসীমে বসাইছো তুমি দূরবীক্ষণ যন্ত্রকে, তাহলে অসীমে দূরবীক্ষণ। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের এফ সমান সমান 5। লাস্ট ওয়ান 6, এবার বলো ভাই 6 এর সাথে কত বিয়োগ দিলে 6 - 6 কত হয়, 6 - 6 এটা হচ্ছে কি আলোক কেন্দ্র প্রথম প্রধান ফোকাসের মাঝখানে, এই যে আলোক প্রথম, এই যে প্রধান ফোকাস আর হচ্ছে আলোক কেন্দ্র, এদের মাঝখানে দিছি আমি বস্তুটাকে। ঠিক আছে, তাহলে এটা কয় নাম্বার, 6 নাম্বার পজিশন, 6 - 6 কত 0, বলো 0 নাম্বার পজিশন কই, পড়াইছি তোমাকে আমি 0 নাম্বার নাই, 0 বাস্তব না, 0 অবাস্তব। ঠিক আছে, 0 হচ্ছে কি অবাস্তব এবং সিধা। এবার আমাকে বলো অবাস্তব জিনিস কি হয়, একই পাশে হয়, তাহলে কি হবে পেছনে, এই বস্তুটার পেছনে বা একই পাশে হবে। এবার আমাকে একটা কথা বলবা, আগের বাই পরের, আগের বাই পরের কি হবে, আগের বাই পরের হবে হচ্ছে বিবর্ধন 6/0, ভাই এটা ইনফিনিটি, অনেক বড় হবে, বিবর্ধিত বা বড় হবে, দ্যাটস ইট। ঠিক আছে, অনেক বড় না বাট মেইনলি বিবর্ধিত হবে, বাট তোমার মেইনলি কাজে হয়ে যাবে। ঠিক আছে, কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করি, আমরা বলি হচ্ছে বিবর্ধন কাজ, এটা আবার ওইভাবে ইউজ করি, এটা কিন্তু ট্রিক্স, এটা কিন্তু কোনো মেথড না, তোমরা আবার কেউ এটা বলো না, এটা কিন্তু জাস্ট আমাদের বোঝার জন্য। ঠিক আছে, যে আমরা কোনটা কোনটা করবো। এক্স্যাক্টলি বিবর্ধনের সূত্র কিন্তু এই যে দূরত্ব দিয়ে করতে হয়, এক্স্যাক্টলি বিবর্ধনের সূত্র কিন্তু দূরত্ব দিয়ে করতে হয়। গেল বিবর্ধন কাজ, বড় দেখতেছো না। আচ্ছা অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্র। ঠিক আছে, আমরা এতক্ষণ কি পড়ছিলাম বলতো, যখন লক্ষ্য পড়ছিলাম, লক্ষ্য, লক্ষ্য ছিল হচ্ছে প্রথমটা আর হচ্ছে কি 3, আমরা বলছিলাম যে পরে 4 নাম্বারটায়, 1 নাম্বার আর 4 নাম্বারটা, 1 নাম্বারটা ছিল দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য, 4 নাম্বারটায় কি ছিল 4 থেকে 2 এ গেছে, বড় পড়ছে, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য। লক্ষ্য আর নেত্র আমি পড়াইতেছি কিছুক্ষণ পরে, টেনশন করো না। বাট মাথায় রাখো যখন তোমাকে বিবর্ধন কাজ মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস আর নেত্র বলতেছে, নেত্র চোখ, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে 6 নাম্বার পজিশনে। ঠিক আছে, নেত্র মাথায় রাখবে, এইভাবে মাথায় রাখো, এটা নেত্র কি, নেত্র হচ্ছে 6। ঠিক আছে, এটা মাথায় রাখবা, নেত্র 6 কোণা। ঠিক আছে, নেত্র 6 কোণা আমি মাথায় রাখতাম। ঠিক আছে, নেত্র, নেত্র আবার 2 কোণা বলবো না ভাই, এই কোণা এই কোণা এটা না। ঠিক আছে, নেত্র কোণা আমি ওইভাবে রাখতাম, নেত্র হচ্ছে কি, নেত্র হচ্ছে 6 কোণা মানে 6 নাম্বার পজিশনে নেত্র। যদি তুমি নেত্র দেখো, নেত্র মানেই হচ্ছে কি এটা। সো আশা করি তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি, ব্যবহার বা অন্যান্য কিছু আই হোপ তোমার মনে থাকবে।
অবতল লেন্সের জন্য জাস্ট দুইটা কন্ডিশন তুমি মাথায় রাখো, আমি জাস্ট অবতল লেন্সে তোমাকে একটা অ্যানিমেশন দেখাই। তো দেখো অবতল লেন্সে হচ্ছে আমার বস্তুটা এটা, এবং দেখো বস্তু সব সময় সামনেই হইতেছে, এটা হচ্ছে বস্তুটা, বুঝছো? এই কালোটা বস্তুটা আর এই নীলটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। সো অবতল লেন্সে অলওয়েজ অবাস্তব বিম্ব তৈরি হয়, কোনো বাস্তবের চান্সই নেই, কারণ দেখো যত দূরেই যাও একই সাইডে আছে। আর আরেকটা মহা জিনিস দেখতে পারছো তুমি, যে এটা বড় হচ্ছে না, মানে প্রতিবিম্বটা কিন্তু বড় হচ্ছে না সাইজে। এই হচ্ছে অবজেক্ট, আর এই যে পিচ্ছিটা, এটা হচ্ছে আমাদের কাছে অবতল লেন্স। যেটা অবতল লেন্স, অবতল লেন্সের দুইটা কেস আছে, দুইটা কেস আগের এই সূত্র দিয়ে হয়ে যাবে। আমরা একটু অবতল লেন্সের কেসটা দেখি। তো দেখো আমাদের কাছে এটা যেটা, যে যদি অবতল লেন্স, আমরা এখন কি পড়তেছি, আমরা কিন্তু পড়তেছি হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, অবতল লেন্সের দুইটা জায়গা নিয়ে আমরা পড়ি, ঠিক আছে? দুইটা জায়গা, একটা হচ্ছে যদি বস্তু অসীমে থাকে তখন কোন জায়গায় তৈরি হবে, অসীম বাদে যে কোনো জায়গায় যদি থাকে তখন কি হবে, এটা হচ্ছে কথা। মানে অসীমে থাকলে কি হবে। আচ্ছা, অসীম কয় নাম্বার যেন বস্তু, কয় নাম্বার পয়েন্ট, 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হইলে কয় নাম্বারে মানে আমরা বলি যে তৈরি হবে প্রতিবিম্ব 5 নাম্বার। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, 5 নং স্থান বা প্রধান ফোকাসে। অবতল লেন্সের ক্ষেত্রে বাদ বাকি আর ওই 2, 3, 4, 5 যা জায়গায় রাখো, মানে তুমি যদি 2 এ রাখো, 3 এ রাখো, 4 এ রাখো, 5 এ রাখো, যে জায়গায় রাখো, ঠিক আছে? 5 এ রাখলে অন্য জায়গায় হবে, বাট মেইনলি বলছে যে কোনো জায়গায় তোমার কয় নাম্বারে তৈরি হবে, 6 নাম্বার জায়গায়। 6 নাম্বার মানে কি, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে। এই যেটা আলোক কেন্দ্র আর যদি ফোকাস হয়, এদের মাঝের কোন একটা জায়গায়, ছবিটাও দেখছিল না, ওই মাঝামাঝি আছে, ওই জায়গায় আসছে। আচ্ছা, যদি 5 নং জায়গায় হয়, আমরা কি দেখছিলাম, অবতল লেন্সে কি কখনো বাস্তব তৈরি হয়েছে? হয়ই তো না কখনো। বাস্তব খালি 2 জায়গায় হয়, উত্তল লেন্স আর হচ্ছে অবতল দর্পণ, অবতল লেন্সে না কিন্তু। তাহলে এখানে কি হবে, অবাস্তব হবে। অবাস্তব হওয়া মানে কি, সোজা বা সিধা। ওইখানেও সেম, যে জায়গায় রাখো অবাস্তব হবে এবং কি হবে, সিধা হবে। আর আকৃতি কেমন আমি দেখছিলাম, আকৃতি ভাই ছোটই দেখছিলাম। তোমাকে আমি এইমাত্র যে ছবি দেখাইছি ওইটা কি ছিল, ছোটই ছিল না সবসময়, ছোটই ছিল। তাহলে এই হচ্ছে আমাদের অবতল লেন্সের অবস্থান, প্রকৃতি, আকৃতি। তাহলে বিম্বের কয়েকটা জিনিস শেষ। এবার তুমি একটু বইয়ে এই জায়গাটা দেখো, কত হিবিজিবি করে লিখছে, হিজিবিজি করে লিখছে। আমরা কিন্তু পড়া শেষ আমাদের এখানে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি আমাদের এই জায়গাগুলো পড়ে ফেলছি, দুইটা জায়গা অবতল লেন্সের, সেটা হচ্ছে আমাদের কাছে শেষ। এবার আমাদের কাছে চলে আসবে হচ্ছে লেন্সের ক্ষমতা। অলরেডি আমাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে আসছে ক্লাসটা, বাট হিউজ কন্টেন্ট আসলে এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, খেয়াল করে দেখো, একটা লেন্স 1 মিটার দূরত্বে গিয়ে, ধরো এখানে আসলো, 1 মিটার দূরত্বে গিয়ে সেটাকে মিলিত করছে, ওকে? আরেকটা লেন্স দেখো আসছে, খুব ফাস্ট মিলাই ফেলছে, জাস্ট 1/2 মিটার দূরত্বে। আরেকটা লেন্স আসছে, সে অনেক দূরে গিয়ে মিলাইছে। আমাকে বলো, একটা লেন্সের পাওয়ার কিভাবে তুমি হিসাব করবা? আমি বলবো যেই লেন্সটা অনেক তাড়াতাড়ি আলো বাঁকাইতে পারে, খুব তাড়াতাড়ি মিলাই ফেলতে পারে। দেখো এটা অনেক টাইম নিচ্ছে, মানে অনেক দূরে গিয়ে মিলিত করছে। আর এটা দেখো ঠুস, এটা আসলে ঠুস, আর এটা দেখো একদম আস্তে আস্তে মিলাইছে। তাহলে এই লেন্সটার ক্ষমতা অনেক বেশি। বলবো যে ভাই এ আলোরে একদম ছেলে খেলা করে, আলো পাইলেই সে বাঁকায় ফেলে, সহজে বাঁকাইতে পারে আলো। আর এইটা দেখো, এটা আস্তে আস্তে বাঁকাচ্ছে, এটা আরো আস্তে বাঁকাচ্ছে। তাহলে এটার ক্ষমতা সবচেয়ে কম লেন্সের ক্ষেত্রে। লেন্সের ক্ষমতা আমি আসলে চিন্তা করো, তুমি যেভাবে চিন্তা করছো এইভাবে আসলে। সো আমরা একটু এটাকে মানে প্র্যাকটিক্যালি দেখি, ম্যাথমেটিক্যালি দেখি জিনিসটা হচ্ছে কি। সো কোনো লেন্সের আলোক রশ্মিগুচ্ছের অভিসারিতা বা অপসারিতা উৎপাদনের সামর্থ্যকে ক্ষমতা বলা হয়। আচ্ছা, আলোক রশ্মিগুচ্ছের অভিসারিতা বা অপসারিতা মানে কি, এই যে এটা কি অভিসারী, মানে কতটুকু অভিসরণ, মানে আমরা বলি অভিসারী করতে পারে, কতটুকু মিলাইতে পারে, এইটার যে ক্ষমতা, এটাকে বলা হয় কি, বা এটার সামর্থ্যকে বলা হয় হচ্ছে ক্ষমতা। দুইটা ভাবে আমরা বের করি। কৌণিক বিচ্যুতি ডেল্টা এর মান যত বেশি তত বাঁকানো। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এইটা এখানে আলোটা আসলো, আলোটার এদিকে যাওয়ার কথা ছিল, রাইট? বাট আলোটা কি বাঁকায় গেছে, আলোটা বাঁকায় গেছে। তাহলে এই যে এটাকে আমরা বলি কৌণিক বিচ্যুতি, মানে যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে, এটা হচ্ছে কৌণিক বিচ্যুতি। তাহলে এর মান যত বেশি, এর মান যত বেশি, আমার কি ক্ষমতা তত বেশি। কেন বলো? এখানে আসো একটু, ঠিক আছে? এখানে আসো, এই দেখো এইখানে একটা কি আছে, কৌণিক বিচ্যুতি আছে, ঠিক আছে? এটা মনে করো Δ1। এইখানে দেখো, এইখানে একটা আছে Δ2। আমাকে বলো কোন জায়গার অ্যাঙ্গেল বেশি? এই জায়গার অ্যাঙ্গেল বেশি না? এটার অ্যাঙ্গেল বেশি না? এটা দেখো কত তাড়াতাড়ি বাঁকাইছে, মানে এটার অ্যাঙ্গেল বেশি, অ্যাঙ্গেলটা একটু কম। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, λ2 λ1 এর চেয়ে বেশি, তার মানে কি এটার ক্ষমতা বেশি। বুঝতে পারছো? এই হচ্ছে কথা, যেটা তাড়াতাড়ি বাঁকাইতে পারে, যত তাড়াতাড়ি বাঁকাইতে পারে, যত বেশি কোণে বাঁকাইতে পারে, সেই হচ্ছে তত ক্ষমতাধারী। কৌণিক বিচ্যুতিতে ল্যামডার মান যত বেশি, তত বেশি বাঁকাইতে পারে, তত বেশি ক্ষমতা। আচ্ছা, আর ফোকাস দূরত্ব চিন্তা করো, দেখো যদি এটাকে অনেক দূরে গিয়ে বাঁকায়, মানে আস্তে আস্তে বাঁকায়, তাহলে দেখো এখানে ফোকাস দূরত্ব 1 মিটার। এখানে ফোকাস দূরত্ব মানে কি, মিলছে যে জায়গাটায়, ওইটাকে আমরা ফোকাস দূরত্ব বলি না?
সমান্তরাল আসার পর যেখানে মিলে ওটা ফোকাস দূরত্ব, তাহলে এই যে ফোকাস দূরত্ব এটা কত, 1/2 মিটার। আর এইটার ফোকাস দূরত্ব দেখো কতটুকুতে গিয়ে মিলছে, এই যে সোজা গিয়ে সবগুলো মিলছে, যেটা মানে একটা আমরা বলি প্রধান অক্ষের সাথে, যেটা এটা 2 মিটার। তাহলে চিন্তা করো, যার ফোকাস দূরত্ব কম তার কিন্তু ক্ষমতা বেশি। একদম সহজ না? তাড়াতাড়ি মিলাইছে মানে কি, তার ফোকাস দূরত্ব কমে গেছে। দেরিতে মিলাইছে মানে কি, ফোকাস দূরত্ব বেশি দূরে। এটাই বলছে আমাদের কাছে, যে ফোকাস দূরত্ব এফ যত কম হবে তত তাড়াতাড়ি বাঁকাইতে পারবে, তত বেশি ক্ষমতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে লেন্সের ক্ষমতা নিয়ে কথা বলা হয়। তোমার আর কিছু লাগবে না, ক্ষমতা সূত্রটা পড়ো তাইলেই কাজ শেষ। ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা সমান সমান 1/f। ক্ষমতা সমান সমান কি, ক্ষমতা সমান সমান হচ্ছে, এই সূত্র মাথায় রাখলে আর কিছু লাগবে না, 1/f। এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কিসে, ম্যাথের সময় কিসে রাখতে হবে, মিটারে। ফোকাস দূরত্ব ম্যাথে কিসে রাখতে হবে, মিটারে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ফোকাস দূরত্ব বাড়লে ক্ষমতা কমবে, ফোকাস দূরত্ব কমলে ক্ষমতা বাড়বে, এই যে হচ্ছে কথা। ঠিক আছে, এবং এই যে ক্ষমতা, এর এককটা হচ্ছে কি, একক হচ্ছে আমরা বলি ডায়াপ্টার। এই যে একক বলা হয় ডায়াপ্টার। উত্তর লেন্সের জন্য এই ক্ষমতার মান কি হবে, উত্তর লেন্স মানে কি, বাস্তব। উত্তর লেন্স মানে কি, বাস্তব বিম্ব, আর বাস্তব মানে পজিটিভ। উত্তর লেন্সের জন্য ক্ষমতার মান পজিটিভ। অবতল লেন্স মানে কি, অবাস্তব। অবাস্তবের জন্য মানে হচ্ছে, মনে আছে তোমাদের, আমি বলছিলাম, তোমাদের কি মনে আছে, উত্তর লেন্স বাস্তব, বাস্তবে এফ কি হয়, পজিটিভ হয়। অবতল লেন্স অবাস্তব, অবাস্তবে এফ কি হয়, নেগেটিভ হয়। তাহলে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ। কেন পড়ায় আসছি আর বুঝতে পারতেছো কেন পড়ায় আসছি? এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের কাছে লেন্সের কথা, লেন্সের ক্ষমতা। আচ্ছা, সো এবার আসা হচ্ছে আমাদের কাছে লেন্সের সমবায় নিয়ে কথাবার্তা বলা হয়। ডিউর খুবই ফেভারিট, মেডিকেলে আসে না, তাও তোমাদের তো আমি কোনো কিছু স্কিপ দিচ্ছি না, তাই না? সো লেন্সের সমবায় হচ্ছে দুইটা লেন্স পাশাপাশি রাখছো। এখন দুইটা লেন্সের একটার ক্ষমতা P1, একটা ক্ষমতা P2, দুইটা মিলে যদি আমি এটার রিপ্লেসে আরেকটা লেন্স রাখি, এটা তুল্য একটা লেন্স, তাহলে এই লেন্সের ক্ষমতা কি হবে, পি সমান সমান কি, P1 প্লাস P2। মানে যদি একসাথে অনেকগুলো থাকে, ডট 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 দিয়ে যোগ করবা খালি, P1 P2 P3 P4 এমনে। আচ্ছা, এই সবগুলো মিলা কি আমার বিবর্ধন বেড়ে যাওয়ার কথা না, যে এটার একটা বিবর্ধন হবে, এটার একটা বিবর্ধন হবে M1, এটার একটা বিবর্ধন হবে M2। তাহলে এদের সবার কম্বাইন্ড তুল্য বিবর্ধনটা কি হবে, গুণ করবা M1 ইন্টু M2। তাহলে ক্ষমতা কি করতেছি, যোগ করতেছি, আর আমার বিবর্ধন কি, গুণ করতেছি। আর যদি বলি যে এদের বদলে আমার নতুন যে লেন্সটা আমি আনছি, এই লেন্সের ফোকাস দূরত্ব কি হবে, এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে এফ। তাহলে এটাকে আমরা কিভাবে বের করবো, ওই যে ওই মনে আছে তোমাদের, আমরা সমান্তরাল রোধ করতাম ওইটা। সো 1/f ইকুয়াল টু 1/f1, 1/f2, 1/f3 এমনে। সো এটা হচ্ছে F1, এটা F2, এদের কম্বাইন মিলে যে ফোকাস দূরত্ব আসবে সেটা কি হবে, 1/f ইকুয়াল টু 1/f1, 1/f2। এই কয়েকটা জিনিস মাথায় রাখো, লেন্সের সমবায় কাজ শেষ। তোমাদের আমি অনুশীলনীতে ভিতরে যেগুলো করাইছি ম্যাথও এখান থেকে করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের পার্ট 1টা হচ্ছে এখানে শেষ। আজকে আমরা লেন্সের ক্ষমতা পর্যন্তই পড়ছি। এরপরে হচ্ছে আমাদের 1 ঘন্টা 20 মিনিট একটা লেকচার আছে, অর্থাৎ দুইটা পার্টে আসলে জ্যামিতিক আলোকবিজ্ঞান যেহেতু অনেক বড়, দুইটাই হচ্ছে প্রায় 4 থেকে 5টা অধ্যায়ের সমান। তো আমরা হচ্ছে প্রথম পার্টে লেন্সের ক্ষমতা পর্যন্ত অলরেডি পড়া শেষ। তোমরা হচ্ছে এতটুকু রিভিশন দাও, পরের দিন থেকে আমরা বীক্ষণ, কোণ, তারপরে হচ্ছে তোমার যেই অন্যান্য পার্টগুলো আছে, বিশেষ করে অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, প্রিজম, তাদের ক্ষেত্রে যেই সকল ব্যাখ্যা আছে সেগুলো সবকিছু হচ্ছে ইনশাল্লাহ শেষ করবো। সো তোমরা পার্ট 1টা বুঝতে পারছো কিনা সেটা জানাও। পার্ট 1এও প্রচুর পড়া ছিল, প্রচুর পড়া, 1.5 ঘন্টার মাঝখানে আমরা অনেক অনেক কিছু পড়ছি। সো তোমরা কি তোমাদের মাথায় সেট হয়েছে কিনা এটা জানাও। আমরা পার্ট 2-এ তোমাদের সবার সাথে দেখা হবে।